আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইন একাডেমিক টু অ্যাডমিশনের যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় 3-এর আজকে লেকচার 2। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। এবং এই অধ্যায়টার যে আমরা প্রথম লেকচারটা পড়িয়েছিলাম বেশ অনেকদিন আগেই পড়ানো হয়ে গেছে, তো তোমরা হয়তো আমি আশা করে নিচ্ছি যে তোমরা প্রথম লেকচারটা ভালো মতো কভার করেছো এবং এখন তোমরা এই দ্বিতীয় লেকচারে কি কি জানতে পারবে। যুক্তির উপাদানে তোমরা যদি বইটা দেখো, আমরা প্রথমত যুক্তির উপাদানের প্রথম ক্লাসে যা যা পড়েছিলাম তার ঠিক পরের অংশে রয়েছে যে যুক্তির মূল উপাদানের মধ্যে কিন্তু আমরা দেখেছি পদ কাকে বলে, বাক্য কাকে বলে। এর মধ্যে কিন্তু পদেরও কয়েক প্রকার হতে পারে। এই যুক্তিবিদ্যার যে পদ, সেই পদ কিন্তু আমাদের ব্যাকরণের পদের চেয়ে আলাদা। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে যে যুক্তিবিদ্যায় যা পড়ানো হচ্ছে এটার সাথে বাংলা ব্যাকরণ বা অন্য কোনো বিষয়কে গুলিয়ে ফেলা যাবে না, এটা কিন্তু টোটালি আলাদা। এমন যদি মনে করো যে তুমি বাংলা ব্যাকরণে পড়েছো যে পদ 5 প্রকার, এখন তুমি যুক্তিবিদ্যায় এসে তুমি পড়ো নাই যুক্তিবিদ্যা, কিন্তু প্রশ্নে আসছে যে পদ কত প্রকার, তুমি ওখানে লিখে দিয়ে আসছো 5 প্রকার অ্যাকর্ডিং টু বাংলা ব্যাকরণ, কিন্তু সেটা কিন্তু হবে না। এখানকার পদ আর ব্যাকরণের পদ কিন্তু টোটালি ডিফারেন্ট। এখন আমরা দেখব পদ আসলে কত প্রকার এবং এই যে প্রকারভেদগুলো, এই প্রকারভেদগুলো আসলে কিসের ভিত্তিতে হয়েছে। তো একটু মনোযোগ দিয়ে এই ক্লাসটা করতে হবে, কারণ এই ক্লাসটা করলেই তোমাদের পদের ধারণা এবং এখান থেকে প্রচুর এমসিকিউ আসে। এমসিকিউতে তোমাদের বলতে হয় যে এটা কোন পদ, একটা শব্দ দেওয়া থাকে বলতে হবে যে এটা কোন পদ। তো এর জন্য এখানে অনেক বেশি কনফিউজড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। তো চলো শুরু করা যাক। এই ক্লাসটা খুবই খুবই মনোযোগ দিয়ে করবে সবাই। আচ্ছা আচ্ছা, আমি আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি হচ্ছে রাফিয়া সানজিদা, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। যুক্তিবিদরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে পদকে বিভিন্ন ভাগে ভাগ করেছেন, অর্থাৎ পদ কিন্তু সাধারণভাবে এখানে সাধারণত এটাকে কোনো ভাগে ভাগ করা মানে যে প্রকারভেদটা এটা কিন্তু সাধারণভাবে হয়নি, এটা বিভিন্ন ভিত্তিতে হয়েছে, বিভিন্ন পার্সপেক্টিভ অনুযায়ী হয়েছে। যেমন গঠনের ভিত্তিতে, অর্থের ভিত্তিতে, ব্যবহারের ভিত্তিতে। আমি যদি আরও সহজভাবে বলি যে এখন যদি আমি জিজ্ঞেস করি যে কোনো কিছুর প্রকারভেদ যদি তোমাকে জিজ্ঞেস করি, সেটা তো অবশ্যই কোনো না কোনো কিছুর উপর ভিত্তি করে সেই প্রকারভেদটা হয়েছে, তাই না? তো এখানেও আমরা পদের যে প্রকারভেদটা দেখাচ্ছে যুক্তিবিদরা, সেই প্রকারভেদটাও কিছু না কিছু একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই প্রকারভেদটা করা হয়েছে। তো আমাদের ওই নির্দিষ্ট যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা মাথায় রাখলে আমরা সেটার প্রকারভেদটা সহজেই মনে করতে পারবো। আচ্ছা, প্রথমেই যদি আমরা দেখি, আমরা ধরে নিয়ে আমরা হচ্ছে কিছু পড়ি নাই, কিছু জানি না, এখন আমরা ব্ল্যাঙ্ক মাথায় এটা দেখব। ঠিক আছে, গঠনের ভিত্তিতে 3 প্রকার: সরল, যৌগিক। ঠিক আছে, গঠন বলতে কি বোঝায় যে একটা পদ বা একটা বাক্য কিভাবে গঠিত হচ্ছে। সরল পদে আমরা বাংলা ব্যাকরণ থেকে জেনেছি যে সরল পদে হচ্ছে একটা উদ্দেশ্য, একটা বিধেয় থাকে এবং যৌগিকে আরো বেশি থাকতে পারে, বা কর্তা কর্ম হচ্ছে একটা থাকে এবং যৌগিকে আরো বেশি থাকতে পারে। সো এখানকার গঠনের ভিত্তিটা কিরকম হয় সেটা আমরা বিস্তারিত দেখব। আমরা আপাতত জাস্ট এখন স্কিম থ্রু করব, জাস্ট চোখ বুলিয়ে যাব যে আসলে কত প্রকারের। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 7টা ধরন রয়েছে, মানে 7টা ভিত্তি রয়েছে। সেই 7টা ভিত্তির ওপর নির্ভর করে আবার পদের প্রকারভেদগুলো বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন যদি বলি গঠনের ভিত্তিতে কত প্রকার? 2 প্রকার। ঠিক আছে, গঠনের ভিত্তিতে এখানে দেখাচ্ছে দুই প্রকার। অর্থের ভিত্তিতে কত প্রকার? এটা গেল হচ্ছে 2 প্রকার। আর অর্থের ভিত্তিতে দেখো 4 প্রকার। ঠিক আছে, তোমরা এখানে বইয়ের পাশে লিখে রেখো, যাতে তোমরা এক নজরে পুরো চ্যাপ্টারটা হয়ে গেলে এক নজরে যখন তোমরা দেখতে যাবে তখন তোমাদের সহজ হবে এই ছকটা দেখলে। অর্থের ভিত্তিতে 4 প্রকার কি কি? একার্থক, অনেকার্থক, সদর্থক, নয়অর্থক। এবং এগুলা হচ্ছে ওই পদটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে সেটার উপর ডিপেন্ড করতেছে। এটা আমরা আরো বিস্তারিত জানবো। ব্যবহারের ভিত্তিতে কত? 6 প্রকার। ব্যবহারের ভিত্তিতে 6 প্রকার। দেখো 2, 4, 6 এভাবে আসলো। ব্যবহারের ভিত্তিতে কি কি? নির্দিষ্ট, অনির্দিষ্ট, বিশিষ্ট, সাধারণ, সমষ্টিবাচক এবং অসমষ্টিবাচক। নির্দিষ্ট, অনির্দিষ্ট এটা দুইটা মনে রাখবে, তারপর বিশিষ্ট, সাধারণ এই দুইটা আলাদা, আবার সমষ্টিবাচক, অসমষ্টিবাচক এই দুইটা আলাদা। অর্থাৎ এখানে এই যে জোড়া জোড়া করে হয়ে গেছে, নির্দিষ্ট, অনির্দিষ্ট, বিশিষ্ট, সাধারণ, সমষ্টি এবং অসমষ্টিবাচক। এটা হচ্ছে ব্যবহারের ভিত্তিতে, মানে কোনো একটা পদ আমরা যুক্তি বাক্যে কিভাবে ব্যবহার করছি সেটার উপর নির্ভর করে। জাত্যর্থের ভিত্তিতে, আমরা এর আগে জাত্যর্থ কি সেটা জেনেছি। জাত্যর্থের ওপরে ভিত্তি করে 2 প্রকার, একটা হচ্ছে জাত্যার্থক পদ, একটা অজাত্যার্থক। এটা তাহলে 2 প্রকার। গুণের ভিত্তিতে, মানে ওই পদটার গুণ আছে নাকি গুণ নেই, কোনো গুণ প্রকাশ করছে নাকি করছে না, এটার উপর ভিত্তি করে আবার 2 প্রকার, বস্তুবাচক এবং গুণবাচক।
তারপর আছে স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে, অর্থাৎ সেই যে পদটার কথা আমরা বলছি যুক্তিবাক্যে, সেই পদটা কি স্বনির্ভর কিনা নাকি অন্য কারো উপর নির্ভরশীল। এই যে স্বয়ং সম্পূর্ণতা, এটার উপর ভিত্তি করে দুইটা, একটা হচ্ছে নিরপেক্ষ আর একটা সাপেক্ষ, যুগল সম্পর্কের ভিত্তিতে। মানে দুইটা পদের মধ্যে সম্পর্কটা কিরকম, সেই সম্পর্কের উপর ভিত্তি করে আবার দুই ধরনের, একটা হচ্ছে বিপরীত পদ আর একটা বিরুদ্ধ পদ। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিচ্ছি যে আমরা 7টা ভিত্তি ধরে নিচ্ছি পদের প্রকারভেদ প্রকাশ করার জন্য। 7টা ভিত্তি কি কি? গঠন, অর্থ, ব্যবহার, জাত্যর্থ, গুণ, স্বয়ংসম্পূর্ণতা এবং যুগল সম্পর্ক। মুখস্থ, একদম মুখস্থ এই 7টার নাম কি কি? গঠন, অর্থ, ব্যবহার, জাত্যর্থ, গুণ, স্বয়ংসম্পূর্ণতা এবং যুগল সম্পর্ক। এই 7টার মধ্যে আবার গঠনের ভিত্তিতে 2 প্রকার, অর্থের ভিত্তিতে 4 প্রকার, ব্যবহারের ভিত্তিতে সবচেয়ে বেশি 6 প্রকার। এবং এটাও কিন্তু আমি জোড়া জোড়া করে দেখিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতেও সুবিধা হয়। জাত্যর্থের ভিত্তিতে 2 প্রকার, গুণের ভিত্তিতে 2 প্রকার, বাকি সব 2 প্রকার, মানে সবই 2 প্রকার, শুধুমাত্র ব্যবহারের ভিত্তিতে 6 প্রকার। আর অর্থ আর ব্যবহার এই দুইটা, একটা 4 একটা 6, এই দুইটা বাদে বাকি সবগুলাই, বাকি 5টা ভিত্তিতেই 2 প্রকার করে পদ রয়েছে, শুধুমাত্র অর্থ এবং ব্যবহারের ক্ষেত্রে 4 এবং 6। তো এই হচ্ছে আমাদের এক নজরে পদের প্রকারভেদ। এখন যখন আমরা আরো বিস্তারিত পড়বো তখন আমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, এবং ক্লিয়ার হওয়ার সাথে সাথে প্যাচও লাগতে পারে, প্যাচ যাতে না লাগে সেই জন্য মনোযোগ দিতে হবে। গঠনের ভিত্তিতে পদ। এখন গঠন বলতে আমরা কি বুঝছি, যে একটা পদ কিভাবে গঠিত হয়, তাই না? এখানে দেখো কি বলা হচ্ছে, আমরা জানি পদ কোনো একটি শব্দ নিয়ে, একটি শব্দ অথবা একাধিক শব্দ নিয়ে গঠিত হতে পারে। এটা কিন্তু, এই পদ কিন্তু আমাদের বাংলা ব্যাকরণের পদ নয়, এটা আমাদের যুক্তিবিদ্যার পদ। এবং এই পদ কি হতে পারে? একটা শব্দ নিয়েও গঠিত হতে পারে, আবার একটার বেশি শব্দ নিয়েও গঠিত হতে পারে। কিভাবে? এবং এই একটি শব্দ নিয়ে গঠিত হলেও নাকি একাধিক শব্দ নিয়ে গঠিত হলেও, এই জিনিসটার উপর ডিপেন্ড করেই 2 ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি? একটা হচ্ছে সরল পদ এবং আরেকটা হচ্ছে যৌগিক পদ। এখন গঠনের ভিত্তিতে সরল পদ কাকে বলছি আমরা? যে পদ মাত্র একটি শব্দ নিয়ে গঠিত হয় তাকে সরল পদ বলে। যেমন সক্রেটিস হতে পারে, বই, ছাত্র, ঢাকা ইত্যাদি। দেখো এগুলো প্রত্যেকটা পদের মধ্যেই কিন্তু একটাই শব্দ রয়েছে, মানে একটা শব্দ নিয়ে গঠিত হয়েছে। রহিম, করিম বলো, মোবাইল ফোন, মোবাইল, শুধুমাত্র মোবাইল, বাতি, ফ্যান, যাই বলো না কেন, সবই যেটাই একটা মাত্র শব্দ নিয়ে গঠিত হবে সেই পদটাকে আমরা বলবো সরল পদ। খুবই সিম্পল, মানে গঠনের দিক দিয়ে যেটা বুঝতে পারছি। তাহলে আমরা এখানে গঠন বলতে কি বুঝাচ্ছি, যে আমাদের যে পদটা, সেই পদটা একটা শব্দ নিয়ে গঠিত নাকি একাধিক শব্দ নিয়ে গঠিত। যদি একটা শব্দ নিয়ে গঠিত হয় সেটা সরল পদ, এবং যদি একটার বেশি শব্দ নিয়ে গঠিত হয় সেক্ষেত্রে হবে যৌগিক পদ। এগুলো সবই এক একটি শব্দ, এবং এর প্রত্যেকটি শব্দই যুক্তিবাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হওয়ার যোগ্যতা রাখে। আমরা কিন্তু এর আগের ক্লাসে দেখেছি যে পদ কাকে বলে, পদ এবং শব্দের মধ্যে পার্থক্য। পদ তখনই হবে যখন সেটা কোনো বাক্যের উদ্দেশ্য অথবা বিধেয় হিসেবে বসার যোগ্যতা অর্জন করবে। তো এই শব্দগুলো দেখো, এগুলো কিন্তু আমরা যুক্তিবাক্যে ব্যবহার করতে পারি উদ্দেশ্য এবং বিধেয় হিসেবে। সুতরাং আমরা এগুলোকে অবশ্যই পদ বলবো এবং অবশ্যই সরল পদ বলবো, যেহেতু একটা করে শব্দ রয়েছে। তাহলে এগুলোকে আমরা বলতে পারছি সরল পদ। এখন আসি যৌগিক পদ বা কমপ্লেক্স টার্ম। কমপ্লেক্স টার্মটা কি? যেই পদ একাধিক শব্দ নিয়ে গঠিত। এটার মূল কথা হচ্ছে একাধিক শব্দ, এবং এটা হচ্ছে একটি শব্দ। এখানে বলা হচ্ছে দেখো, একটি শব্দ দিয়ে গঠিত এবং এটা একাধিক, তাকে আমরা যৌগিক পদ বলবো। যেমন হচ্ছে সক্রেটিসের ছাত্র। এখানে দেখো সক্রেটিসের ছাত্র নিজে একটা পদ, কিন্তু এটাকে ভাঙলে আমরা 2টা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে সক্রেটিসের এবং একটা হচ্ছে ছাত্র। এই যে 2টা শব্দ নিয়ে একটা পদ গঠিত হলো, এটাই হচ্ছে যৌগিক, কারণ একের বেশি পদ এখানে রয়েছে। তারপর যদি বলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, এটা কিন্তু পুরাটাই একটা, দেখো, একজন ব্যক্তিকে নির্দেশ করছে, বা এটা হচ্ছে একটা যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। সুতরাং আমরা এটাকে পদ বলবো অবশ্যই। এবং এটা যদি পুরাটা একটা পদ হয় এবং এর মধ্যে যদি তুমি শব্দ গুনো, দেখো কয়টা শব্দ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য, 4টা শব্দ। তো 4টা শব্দ নিয়ে গঠিত হওয়ার কারণে এটা হচ্ছে যৌগিক পদ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, এখানে দেখো 3টা শব্দ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী, এটা কিন্তু পুরাটাই একটা পদ। এটা ভেবো না যে এখানে 3টা পদ রয়েছে, এখানে 3টা শব্দ রয়েছে, কিন্তু পদ কিন্তু একটাই। কয়টা? একটা। তাই এটাকে আমরা কি বলছি? যৌগিক পদ। ঠিক আছে। ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, দেখো ঢাকা কলেজের একাদশ শ্রেণীর ছাত্র, 5টা শব্দ, কিন্তু এটা কিন্তু মূলত একটা পদ। এটা পুরাটাই একটা পদ। এটা একটা পদ হওয়ার কারণে এটাকে আমরা কি বলবো? যৌগিক পদ। অনেকগুলো শব্দ কিন্তু একটা পদ।
আশা করি তোমাদের এটা বুঝতে সুবিধা হয়েছে যে সরল পদটা কি আর যৌগিক পদটা কি। এটা হচ্ছে পদের পদটা আসলে কয়টা শব্দ নিয়ে গঠিত হচ্ছে এটার উপর ডিপেন্ড করতেছে। একটা শব্দ নিয়ে গঠিত হলে সরল পদ, একটার বেশি শব্দ নিয়ে গঠিত হলে যৌগিক পদ। ভেরি সিম্পল। এখন আসি অর্থের ভিত্তিতে। আগেরটা গেছে কি গঠনের ভিত্তিতে, এখন আসছি অর্থের ভিত্তিতে। অর্থের ভিত্তিতে আমরা কি জানি? 4 প্রকার। সবচেয়ে বেশি হচ্ছে অর্থের ভিত্তিতে এবং ব্যবহারের ভিত্তিতে 6টা, বাকি সবগুলাই বাকি যে 5টা রয়েছে টোটাল 7টা ভিত্তি, তার মধ্যে 2টাতে বেশি, বাকি 5টাতে 2টা করে প্রকারভেদ। অর্থের ভিত্তিতে পদ আমরা জানি একটি যুক্তিবাক্যে ব্যবহৃত পদের অর্থ সুনির্দিষ্ট, কিন্তু ভিন্ন ভিন্ন যুক্তিবাক্যে অনেক সময় একটি পদ ভিন্ন অর্থ ব্যবহার হতে পারে। এই যে ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে, এই ভিন্ন অর্থটাকে নির্ভর করেই পদকে আমরা 4 ভাগে ভাগ করছি এখানে। আচ্ছা না, এখানে হচ্ছে 2 ভাগে ভাগ করা হচ্ছে, পরবর্তীতে আমরা আরো 2 ভাগ দেখাবো। তো এখানে ওই যে জোড়া জোড়া হয়ে গেছে। এটার মধ্যে প্রথমে রয়েছে কি একার্থক পদ এবং অনেকার্থক পদ। একার্থক পদটা কি? এখানে দেখো আমরা বুঝতে পারছি একার্থককে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? এক যোগ অর্থক, তাই না? তো এক অর্থক মানে কি? একটা অর্থ যেই শব্দের। তো আমরা যেই পদের মধ্যে একটা মাত্র অর্থ পাবো, নির্দিষ্ট অর্থ, সেটাকে আমরা একার্থক পদ বলতে পারি। যেই পদ একটি মাত্র অর্থ প্রকাশ করে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো একার্থক পদ। যেমন যদি উদাহরণ দেখি, মানুষ, বই। মানুষ বলতে আমরা মানুষকেই বুঝাই, মানুষ বলতে একটা জিনিসই বুঝাই, মানুষের একটাই অর্থ, বইয়েরও একটাই অর্থ, এটার কিন্তু দ্বিতীয় কোনো মিনিং নেই। ফুল, পাখি, এই সবগুলাই কিন্তু একটা জিনিসকেই বুঝাচ্ছে, একটাই মিনিং এদের, তাই এগুলোকে আমরা একার্থক পদ বলতে পারি অর্থের ভিত্তিতে। এরপর আসে অনেকার্থক পদ। অনেকার্থক কি? এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? অনেক অর্থক, তার মানে একটা শব্দের যখন অনেকগুলো অর্থ থাকে, মানে একটার বেশি অর্থ থাকে। যেমন ধরো আমি যদি একটা শব্দ বলি যেটার ধরো 2 ধরনের অর্থ রয়েছে, কি হতে পারে? যেমন ধরো হাঁস। হাঁস, আমি বলছি হাঁস। হাঁস মানে কি? হাঁস মানে পাতি হাঁসও হতে পারে, আবার হাঁস বলতে মানে হাসির কথাও হতে পারে, যে আমি হাসতে বলছি হাঁস, হাসো। তো এই যে একটা শব্দ, এটা কিন্তু 2 ধরনের মিনিং। এটা কিন্তু আমি ক্লিয়ার না যতক্ষণ না আমি এটা বাক্যে ব্যবহার করছি, ততক্ষণ বোঝার কোনো উপায় নেই আমি কোন অর্থে ব্যবহার করছি, তাই না? এরকম শব্দগুলোকে আমরা বলবো কি? এরকম পদগুলোকে আমরা বলবো অনেকার্থক পদ। তো যেই পদে একাধিক অর্থ প্রকাশ করে তাকে বলা হয় অনেকার্থক পদ। যেমন গজ, দণ্ড, তীর। গজ, এখানে দেখো গজ বলা হচ্ছে, গজ বলতে কিন্তু হাতি বুঝায়, গজের একটা অর্থ হচ্ছে হাতি, এবং গজ একটা পরিমাপেরও একক। আমরা বলি না 2 গজ, 3 গজ, 10 গজ। তো কাপড় মাপার ক্ষেত্রে বা দৈর্ঘ্য মাপার ক্ষেত্রে কিন্তু গজ ব্যবহার করা হয়। তো গজের এখানে 2টা মানে একের বেশি অর্থ। তারপরে দণ্ড, দণ্ড বলতে লাঠি বুঝায়, আবার দণ্ড বলতে শাস্তি দেওয়াও বুঝায়। তীর, তীর বলতে কিন্তু দেখো ওই যে ধনুকের তীর বুঝায়, আবার তীর বলতে নদীর তীরও বুঝায়। তারপরে কর, কর বলতে কি? মানে কাজ করা, এটাও বুঝায়, করার সেটাও বুঝায়, আবার হচ্ছে কর বলতে ট্যাক্স, এটাও বুঝাচ্ছে। আবার কর বলতে হাতের একটা সমার্থক শব্দ কিন্তু কর। তো এগুলো, এই শব্দগুলো যেগুলো হচ্ছে অনেক রকমের অর্থ থাকে, বিভিন্ন রকম অর্থ থাকতে পারে, সেই শব্দগুলোকে আমরা বলছি অনেকার্থক পদ। তো এই প্রত্যেকটারই কিন্তু একাধিক অর্থে ব্যবহার হতে পারে। এরপর আসে একার্থক পদ ও অনেকার্থক পদের মধ্যে প্রধান পার্থক্যটা কোন জায়গায়? একার্থক পদ ও অনেকার্থক পদের মধ্যে পার্থক্য এখন আমরা একটা ছকের মাধ্যমে বোঝার চেষ্টা করব। অর্থাৎ আমরা যদি পরীক্ষায় দেখো যে 2টা পদের মধ্যে তোমার ডিফারেন্স চাচ্ছে, যে 2টার মধ্যে পার্থক্যটা কি, তখন তোমরা এরকম সুন্দর একটা ছকের মাধ্যমে যদি দেখিয়ে দাও, জিনিসটা অনেক বেশি গোছানো হয় এবং নাম্বার পাওয়াটাও অনেক সহজ হয়ে যায়। একার্থক পদের মধ্যে কি আছে? একটি মাত্র অর্থ প্রকাশক। একার্থক পদের একটাই অর্থ থাকে। এখানে আমরা শব্দের নামটা শুনেই বুঝতে পারছি যে কি বলা হচ্ছে, একার্থক। অনেকার্থকে একাধিক অর্থ থাকতে পারে, এটা প্রধান পার্থক্য। দ্বিতীয় পার্থক্য কি? ব্যবহারের ক্ষেত্রে সতর্কতার প্রয়োজন হয় না, কারণ আমি যেটা বলতেছি সেটার একটাই মানে, সুতরাং এটা আর আমার সতর্কতা লাগে না যেটা আমি ঠিকভাবে ব্যবহার করছি কিনা বা মানুষের বুঝতে ভুল হতে পারে কিনা। আর এটা কি? অনেকার্থ কিন্তু ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটার একটা ভুল মানে দাঁড় হয়ে যেতে পারে। তুমি বলবে একটা কিন্তু মানুষ বুঝে নিবে আরেকটা। যেমন কোন যুক্তির অন্তর্গত একাধিক যুক্তি বাক্যে এই পদ ব্যবহৃত হলে লক্ষ্য রাখতে হয় সেখানে ওই পদ যেন একই অর্থে ব্যবহৃত হয়।
মানে একটা কথা বলছো তুমি পুরা যুক্তিবাক্যের, কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা খণ্ডেই কিন্তু তুমি একই শব্দ ব্যবহার করেছো, কিন্তু মিনিংটা দেখা গেছে যে প্রত্যেকটাতে আলাদা আলাদা মিনিং। তখন কিন্তু এক ধরনের বিভ্রাট তৈরি হতে পারে। এই যুক্তিবাক্যে মানে যুক্তিবিদ্যায় কিন্তু তোমার এই যে শব্দের অর্থটা অনেক গুরুত্বপূর্ণ, মানেটা, কারণ তুমি কি বুঝাচ্ছ সেটার উপর ডিপেন্ড করতেছে যে তোমার কথাটা সঠিক নাকি ভুল। তৃতীয়টা যদি দেখি যে এটা বিভ্রান্তি বা বিতর্কহীন, কারণ যেহেতু একটাই অর্থ রয়েছে, এটার উপর কেউ বলতে পারবে না যে ধরো আমি একটা কথা লিখে চলে গেছি, এখন ওই লেখাটা হঠাৎ করে আবিষ্কার হয়েছে এবং এক একজন এক একটা মানে সেই লেখাটা বলছে যে এটা মানে হতে পারে, তো এক ধরনের বিতর্কের জন্ম দিচ্ছে আমার লেখাটা। কিন্তু আমি যদি একার্থক শব্দ ব্যবহার করে লিখি তাহলে এটা কোনো বিতর্কের জন্ম দেবে না এবং এটা একদম ডিরেক্ট হবে এবং সবাই এটার একটাই মানে বুঝবে। এবং এই অনেকার্থক শব্দ ব্যবহার করলে কি হবে, বিভ্রান্তি তৈরি হবে, বিতর্ক তৈরি হবে। অমুক এসে বলবে না ও তো এটা বলে গেছে, আরেকজন এসে বলবে না ও তো এটা বলেনি, আরেকটা বলেছে। তো এই যে এক ধরনের বিভ্রান্তি বা বিতর্ক, এই জিনিসটা কিন্তু একার্থকের ক্ষেত্রে হয় না। একার্থক অনেকার্থক ছাড়াও অর্থের দিক থেকে পদের আরো প্রকারভেদ হয়। কেন কোনো পদ দিয়ে কোনো কিছুর উপস্থিতি বা স্বীকৃতি, মানে কোনো কিছু আছে কিনা, কোনো যেটার কথা বলছি সেটা কি উপস্থিত কিনা, এবং সাময়িক অস্বীকৃতি, অর্থাৎ সেই জিনিসটা আছে কিনা বা নাই, বা ধরো হচ্ছে কোনো একটা গুণের কথা বলছি, সেই গুণটা একজনের মধ্যে নাই। এই যে থাকা এবং না থাকা, উপস্থিত এবং অনুপস্থিতি, বা স্বীকৃতি দেওয়া বা অস্বীকৃতি দেওয়া, এই যে এইটার উপর ভিত্তি করে এই অর্থের মাধ্যমে এই যে স্বীকৃতি অস্বীকৃতি বা উপস্থিত থাকা, কোনো গুণের উপস্থিতি বা কোনো কিছুর উপস্থিতি থাকা বা না থাকা, এটার উপর ভিত্তি করে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি সদর্থক, একটা হচ্ছে নয়অর্থক, একটা হচ্ছে ব্যাহতার্থক। মূলত সদর্থক আর নয়অর্থক, তার মধ্যে হচ্ছে ব্যাহতার্থক আর একটু এক্সটেন্ড করেছে। তো সদর্থক বলতে মানে এটাও আমাদের অর্থের ভিত্তিতে যেটা, সেটার ভিতরেই আর কি। তো অর্থের ভিত্তিতে আমরা প্রথমে দেখলাম একার্থক এবং অনেকার্থক, যেটা কিনা শব্দের মানের উপর নির্ভর করছে, যে কয়টা মানে, একটা মানে নাকি দুইটা মানে নাকি আরো বেশি মানে, সেটার উপর নির্ভর করে শব্দের অর্থের উপর ভিত্তি করে। এবং তারপর আমরা দেখছি সদর্থক, নয়ার্থক, ব্যাহতার্থক, যেটা মূলত কোনো গুণ বা কোনো কিছুর উপস্থিতি সেই শব্দের মাধ্যমে বোঝাচ্ছে কিনা, অর্থের মাধ্যমে বোঝাচ্ছে কিনা, সেটার উপর হচ্ছে। সুতরাং টোটাল অর্থের মাধ্যমে আমরা 5টা দেখতে পাই, কিন্তু ব্যাহতার্থককে আসলে ওভাবে কাউন্ট করা হয় না, 4টাই কাউন্ট করা হয়, কিন্তু তোমরা 5টা ধরেই পড়ো। সদর্থক পদ, এখন দেখবো সদর্থক পদ কাকে বলে। যেই পদ কোনো বস্তু, বিষয় বা গুণের উপস্থিতি বোঝায় তাকে সদর্থক পদ বলে। অর্থাৎ আমি যেটার কথা বলছি, যে আমি আমার কথার মধ্যে যে জিনিসটা নিয়ে বলছি সেই জিনিসটা আছে কিনা, সেটা হতে পারে কোনো বস্তু বা গুণ বা কোনো বিষয়, সেটা আছে কিনা এটার উপস্থিতি বোঝায়, তখন সেটাকে আমরা কি বলবো, সদর্থক পদ। যেমন মানুষ, জ্ঞানী, জ্বর, রঙিন, যুক্তি, ভক্তি ইত্যাদি, এর প্রত্যেকটি পদই কোনো কিছুর উপস্থিতি প্রকাশ করে। জড়ত্বের উপস্থিতি বোঝায়, প্রত্যেকটাই দেখো মানুষ বললে আমরা মনুষ্যত্বের উপস্থিতি বুঝাই। মানুষ মানে কি, তার মানে ওই প্রাণীর মধ্যে মনুষ্যত্ব আছে, তাই সে মানুষ, তাই না, এখানে উপস্থিতি বুঝাচ্ছি। জ্ঞানী মানে কি, তার মধ্যে জ্ঞানের উপস্থিতি রয়েছে। জড় মানে কি, কোনো একটা বস্তুর মধ্যে জড়ত্বের উপস্থিতি রয়েছে, যার কারণে সেটা জড়। তারপর রঙিন মানে কি, রঙের উপস্থিতি রয়েছে, তাই না। তো একটু পেঁচানো মনে হতে পারে, কিন্তু এইভাবে যদি চিন্তা করো তাহলে বুঝবা যে এটা আসলে সদর্থক পদ কিনা। তারপর যুক্তি মানে কি, সেখানে যুক্তি নিয়ে কথা বলা হচ্ছে বা সেখানে যুক্তি দেয়া হচ্ছে, সত্যতা দেয়া হচ্ছে। ভক্তি মানে কি, সেখানে তুমি সম্মান রয়েছে, সম্মানের উপস্থিতি থাকা। তো এই জিনিসগুলো হচ্ছে সদর্থক পদ। যুক্তিবিদ জোসেফ সদর্থক পদ বলতে এমন পদকে বোঝান যা কেবল কোনো গুণের উপস্থিতি প্রকাশ করে। দেখো এখানে আমরা সাধারণত সব ধরনের যুক্তিবিদের আলোচনায় যদি বলি যে এটা বস্তুর কথা বলতে পারে, বিষয়ের কথা বলতে পারে, গুণের কথা বলতে পারে, কিন্তু যুক্তিবিদ জোসেফ শুধুমাত্র এটা গুণের কথা বলেছেন, যে এটা মূলত সদর্থক পদ দ্বারা গুণের উপস্থিতি বোঝায়, কোনো নির্দিষ্ট একটা গুণের উপস্থিতিকে বুঝায়। তবে এক্ষেত্রে গুণকে ব্যাপক অর্থে গ্রহণ করা হয়, যেমন জড়ত্বের, জ্ঞানী জ্ঞানের, এবং রঙিন পদ দিয়ে রঙের উপস্থিতি বোঝায়। এটা অনেক বড় অর্থে ব্যবহার করা হচ্ছে। মানে তুমি কাউকে জ্ঞানী বলছো, তার মানে অবশ্যই তার মধ্যে জ্ঞান থাকবে। তুমি কাউকে মানুষ বলছো, তার মধ্যে অবশ্যই মনুষ্যত্ব থাকবে। রঙিন বলা মানে তার মধ্যে রং থাকবে। তো এটা ব্যাপক অর্থে ব্যবহার করা হয়। এরপর আসে নয় অর্থক পদ।
যে পদ কোনো বস্তু বিষয় বা গুণের অনুপস্থিতি বা অভাব বোঝায় তাকে নয়অর্থক পদ বলে। এটার অপোজিটটা আর কি। এখানে বলা হচ্ছে কোনো বস্তু বিষয় এবং গুণ আছে, উপস্থিত রয়েছে, এবং এখানে বলা হচ্ছে না সেটা উপস্থিত নাই, অনুপস্থিত থাকা, তাকে বলা হচ্ছে কি নয়অর্থক পদ। যেমন অমানুষ, অমানুষ মানে কি তার মধ্যে মনুষ্যত্ব নাই। অজ্ঞানী, অজ্ঞানী মানে তার মধ্যে জ্ঞান নাই। তারপর অজড়, অজড় মানে কি তার মধ্যে জড়ত্ব নাই, তার মধ্যে জীবন রয়েছে, অজড়। অসুখী মানে কি তার মধ্যে সুখ নাই। অসুন্দর মানে সৌন্দর্য নাই। বিশ্রী মানেও এখানে কোনো সৌন্দর্য নাই। যুক্তিহীন মানে এখানে সত্যতা নাই। প্রাণহীন মানে এখানে কোনো প্রাণ নাই। নিরানন্দ মানে কি এখানে কোনো আনন্দ নাই। অর্থাৎ নেগেটিভ শব্দ। তোমরা যদি দেখো সব ধরনের পজিটিভ শব্দের মধ্যে সদর্থকতা রয়েছে। সদর্থক পদ আমরা বলতে পারি প্রত্যেকটা পজিটিভ শব্দকে, যদি সেটা পদ হওয়ার যোগ্য হয় আর কি। আর নয়অর্থক পদের ক্ষেত্রে কি সবগুলো নেগেটিভ অর্থ দিচ্ছে, নেগেটিভ শব্দ। তার মানে ওই জিনিসটা ওই পদের মধ্যে, ওই গুণটা ওই পদের মধ্যে নাই, ওই জিনিসটার মধ্যে নাই। এর প্রত্যেকটি পদই কোনো না কোনো বস্তু বিষয় বা গুণের অনুপস্থিতিকে প্রকাশ করে, তাই না? বাংলা ভাষায় কোনো পদের সাথে অ, আ, বি, নি, নির, হিন ইত্যাদি যুক্ত থাকলে তার নয়অর্থক পদ হয়। কারণ বাংলা ভাষায় আমরা কোনো কিছুকে খারাপ বুঝাতে গেলে বা বিপরীতটা বুঝাতে গেলে আমরা সাধারণত অ, আ, বি, নি, নির, তারপর হিন এই জিনিসগুলো সামনে বসাই। যেমন যুক্তিহীন, শান্তিহীন, তারপর নিরানন্দ, তারপর নিরাসক্তি, তারপর অসত্য, অত্যাধুনিক। তো এইগুলো, এই যে জিনিসগুলা, এগুলোকে হচ্ছে আমরা এই শব্দগুলো থাকলে আমরা বলতে পারি যে কোনো পদকে আমরা এই যে নয়অর্থক বলতে পারি। এই যে টুকরি টুকরি শব্দগুলো, এগুলো কিন্তু মনে রাখতে হবে, যে অ, আ, বি, নি এগুলো মনে রাখতে হবে। কারণ এমসিকিউতে বলতে পারে যে নিচের কোন শব্দটা, নিচের কোন অংশটা বাংলা ভাষায় কোনো শব্দ থাকলে আমরা সেটাকে নয়অর্থক পদ বলতে পারি। ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন অমানুষ বলতে বোঝায় মনুষ্যত্বের অভাব, প্রাণহীন বলতে বোঝায় প্রাণের, এবং অসুন্দর বলতে সুন্দরের অনুপস্থিতিকে বোঝাচ্ছে। এরপর আসে আমাদের শেষ যেটা মানে পদ এই অর্থের ভিত্তিতে, সেটা হচ্ছে কি ব্যাহতার্থক পদ। ব্যাহতার্থকটা কি, যে ব্যাহত যোগ অর্থ, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দেখতে পাবো এখানে কি লেখা, ব্যাহত যোগ অর্থ। ব্যাহতার্থক মানে যেই পদটার অর্থটা, যেটা অ্যাকচুয়াল অর্থ, সেই অর্থটা ব্যাহত হচ্ছে, তাই না? যেই পদ দিয়ে কোনো কিছুর মধ্যে স্বাভাবিকভাবে বিদ্যমান গুণের সাময়িক অনুপস্থিতি বোঝায় তাকে ব্যাহতার্থক পদ বলে। যেমন অন্ধ, খোড়া, বোবা ইত্যাদি। অন্ধ মানে কি তার মধ্যে, একটা মানুষের মধ্যে সাধারণত তার দৃষ্টিশক্তি থাকে, জন্মগতভাবে দৃষ্টিশক্তি থাকে, কিন্তু অন্ধদের মধ্যে এই দৃষ্টিশক্তিটা থাকে না। তার মানে তার মানুষ হিসেবে তার যে অর্থটা সেটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তারপর খোড়া মানে কি তার চলন শক্তি নেই। তারপর বোবা মানে কি তার বাচন শক্তি নেই, তার কথা বলার শক্তি নেই। তো এই যে না থাকা, যেটা থাকা উচিত ছিল, থাকার কথা ছিল কিন্তু সেটা নেই, এমন শব্দগুলোকে আমরা বলতে পারি যে ব্যাহতার্থক সব পদ। কেননা এসব পদের মাধ্যমে কি কোনো স্বাভাবিক গুণের অনুপস্থিতি, এখানে স্বাভাবিক কোনো গুণের অনুপস্থিতি এই জিনিসটাকে ফোকাস করা হয় বেশি। স্বাভাবিক কোনো গুণের অনুপস্থিতি বা অভাবকে বোঝায়। জোসেফের মতে ব্যাহতার্থক শব্দ হলো এমন পদ, এমন কোনো পদ বা কোনো গুণের অনুপস্থিতি প্রকাশ করে যেই গুণ স্বাভাবিকভাবে থাকে, যেটা থাকার কথা এবং থাকবে বলে আশা করা হয়, ধরেই নেওয়া হয় যে ওই জিনিসটা থাকবে। যেমন একটা মানুষের মধ্যে স্বাভাবিক চলন শক্তি থাকবে, কথা বলার শক্তি থাকবে, বাক শক্তি থাকবে, তারপর দৃষ্টি শক্তি থাকবে, কিন্তু সেটা যদি না থাকে তখন আমরা তাকে কি বলি, অন্ধ, খোড়া, বোবা এসব বলি। কিন্তু এগুলো কি মানে ওই জিনিসগুলো না থাকার কারণে হয়েছে। তো এই জিনিস, তখন আমরা এই শব্দগুলোকে কি বলবো, ব্যাহতার্থক। অর্থাৎ এটার যে যে গুণটা থাকা উচিত ছিল সেটার ব্যাহত হয়েছে, সেটা নেই। এখন আমরা আসি ব্যক্তর্থের ভিত্তিতে পদ। ব্যক্তর্থের ভিত্তিতে পদ কত প্রকার? দুই প্রকার। দুই প্রকার না, নির্দিষ্ট না, এটা আসলে কয়েক প্রকার ব্যক্তর্থের ভিত্তিতে। চলো আগে দেখে নেই ব্যক্তত্বের ভিত্তিতে একটি ব্যক্তর্থ বলতে আসলে কি বোঝায়। ব্যক্তর্থ বলতে আমরা কোনো পদকে, এমন কোনো পদকে বোঝাই যে পদ দ্বারা ধরো যে জিনিসটা বোঝাচ্ছে সেটার আসলে পরিমাণকে বোঝানো হয়। যেমন যদি বলি মানুষ, মানুষ মানে কি পৃথিবীর যত মানুষ আছে, বিগত দিনের, বর্তমানের এবং ভবিষ্যতের এবং বিভিন্ন সব জায়গার মানুষকে আমরা বুঝাচ্ছি।
অর্থাৎ এটা মানুষের পরিমাণকে বোঝাচ্ছে, সংখ্যাকে বোঝাচ্ছে, যে মানুষ আসলে মানুষের ব্যাপ্তিটা কতটুকু। এখানে আসলে মূলত পদের ব্যাপ্তি বোঝায়, ব্যক্তর্থ দ্বারা আমরা পদের ব্যাপ্তি বুঝাই, যে পদ আসলে কতটুকু ব্যাপ্ত। আর যদি বলি হচ্ছে যে শুধুমাত্র এশিয়ার মানুষ, এশিয়ার মানুষ মানে কি শুধুমাত্র এশিয়ার আগে পূর্বের একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, মানে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সব মানুষের সমষ্টিকে আমরা বলতে পারি এশিয়ার মানুষ। তো এই ব্যক্তর্থের ভিত্তিতে পদকে আমরা আলাদা করতে পারি। যেমন নির্দিষ্ট পদ প্রথমে দেওয়া আছে। আচ্ছা দেখি, একটি পদ যেসব বস্তু বা বিষয়ের উপর প্রযোজ্য হয় তাকে পদের ব্যক্তর্থ বলে। পদের এই সংখ্যাগত দিক থেকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। সংখ্যার দিক থেকে প্রথমেই রয়েছে নির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদটা কি? যে পদ কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কে অথবা কোনো শ্রেণী কিংবা জাতির অন্তর্ভুক্ত ব্যক্তি, বস্তু বা বিষয়কে সুনির্দিষ্টভাবে নির্দেশ করে। তার মানে এখানে সুনির্দিষ্টতা বোঝাচ্ছে, নির্দেশ করে, তাকে নির্দিষ্ট পদ বলে। আমি যে জিনিসটাকে পদ দ্বারা প্রকাশ করছি সেটা আমি সুনির্দিষ্টভাবে বলছি কিনা। যেমন কলমটি, কলমটি, বইটি বা ক্লাসটি বা লেখাগুলো, এই যে এইভাবে মানে নির্দিষ্ট করে দেওয়া। নির্দিষ্ট, আমরা তো ব্যাকরণে পড়েছি, নির্দিষ্ট করে দেওয়ার জন্য আমরা কিছু শব্দ ব্যবহার করি, টিটা, খানাখানি। তো এই ধরনের যে বইখানা, তারপর হচ্ছে নৌকাটি, এরকম যে শব্দগুলো ব্যবহার করি আমরা ওই জিনিসটাকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য। তো এরকম নির্দিষ্ট করে যদি বোঝানো হয় সেক্ষেত্রে আমরা সেই পদকে বলবো নির্দিষ্ট পদ। যেমন যুক্তিবিদ্যার বইটি, কোন বইটি? যুক্তিবিদ্যার বইটি। তারপর রাসেল, রমা, মানে কোন মানুষ সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে, রাসেল এবং রমা। তো এই পদগুলোকে আমরা বলতে পারি, এরা যেহেতু নির্দিষ্ট করে বলেছে কোন বিষয় এবং কোন ব্যক্তি, সুতরাং আমরা এই যে যুক্তিবিদ্যার বইটি, রাসেল, রমা, এই শব্দগুলোকেও আমরা বলতে পারি। যেমন হতে পারে কলমটি, বা কোনো একজনের নাম হতে পারে, বা ধরো আমের গাছ, কোন গাছ? আমের গাছ। কিসের গাছ? আমের গাছ। কিসের ক্লাস? ইংরেজি ক্লাস। তো এইভাবে যখন নির্দিষ্ট করে বলা হবে তখন সেই পদটাকে আমরা বলবো নির্দিষ্ট পদ। এটা হচ্ছে ব্যক্তর্থের ভিত্তিতে। যখন আমরা নির্দিষ্ট করে বলি তখন কিন্তু এটার ব্যক্তর্থটা কমে আসে। যেমন আমি শুধু কলম বললে দুনিয়ার সব কলম, একদম কলম আবিষ্কারের শুরু থেকে শুরু করে একদম কলম ব্যবহারের শেষ দিন পর্যন্ত যত কলম আছে সব কলমকে বোঝানো হবে। এবং যদি আমি বলি যে কলমটি, কলমটি বলতে আমি একটা, যে কোনো একটা কলমকে বোঝাচ্ছি, নির্দিষ্ট করে বলছি, তার মানে এটা ব্যক্তর্থটা কমে আসলো। তো নির্দিষ্ট করলে আসলে ব্যক্তর্থটা চেঞ্জ হয়। আবার বাংলাদেশের সব মানুষ, আমার পকেটের 100 টাকা, তোমার বাগানের সব ফুল ইত্যাদি পদ দিয়ে নির্দিষ্ট করে মানুষ শ্রেণীর বিশেষ এক অংশকে বোঝানো হচ্ছে। বা কারো পকেটের নির্দিষ্ট অঙ্কের টাকা এবং কোনো নির্দিষ্ট বাগানের সব ফুলের কথা প্রকাশ করা হয়েছে। মানে এটা একদম নির্দিষ্ট করে বলা হচ্ছে, শুধুমাত্র ফুল, টাকা এবং মানুষ না। এবং যদি বলি বাংলাদেশের মানুষ, তার মানে আরো কমে আসছে মানুষের সংখ্যা, বা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আরো কমে আসছে। তাই এগুলো হচ্ছে নির্দিষ্ট পদ। নির্দিষ্ট পদকে দুই ভাগে ভাগ করা যায়, বিশিষ্ট নির্দিষ্ট পদ এবং সাধারণ নির্দিষ্ট পদ। বিশিষ্ট পদকে, নির্দিষ্ট পদকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি বিশিষ্ট এবং আরেকটা হচ্ছে সাধারণ। বিশিষ্ট মানে কি আরো বেশি নির্দিষ্ট করে দেওয়া, এবং সাধারণ মানে কি জিনিসটাকে এমনভাবে রাখা যাতে তোমার মানে শুধুমাত্র একটা ক্ষেত্রেই তুমি ব্যবহার করতে পারবা সেটা না, আরো কয়েকটা ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। মানে নির্দিষ্টর একটা লেভেল আছে। তুমি যদি একদম নির্দিষ্ট করে দাও, যেমন যদি আমি বলি ধরো তোমার নাম তিশা, এখন আমি বলছি যে তিশার, কোন তিশা? ধরো তুমি, তোমার বাসা হচ্ছে বগুড়া, আমি এখন বলছি যে বগুড়ার যে তিশা রয়েছে সেই তিশার ঘুমানোর বালিশ। তার মানে যেই তিশার কথা আমি বলছি শুধুমাত্র তার বালিশকে আমি নির্দেশ করছি। কিন্তু আমি যদি বলি তিশার বালিশ, তার মানে বাংলাদেশের তিশা নামের যত মেয়ে আছে সবার বালিশকে আমি উল্লেখ করছি। এখন দেখো এখানে কি বলা হয়েছে বিশিষ্ট নির্দিষ্ট পদের কথা, যে কোনো নির্দিষ্ট পদ দিয়ে কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে বোঝালে তাকে বিশিষ্ট নির্দিষ্ট পদ বলে। যেমন এই কলমটি, মানে নির্দিষ্ট করে বলছি আমি এই কলমটি, এবং যেটার কথা বলছি শুধুমাত্র ওইটাকেই বুঝাচ্ছি। তোমার রুমালটি, মানে আমি কারো একজন রুমালকে বলছি এবং সেটা শুধুমাত্র তার রুমালকেই নির্দেশ করছে। ওই ফুলটি, সুমনা ইত্যাদি। এবং সাধারণ নির্দিষ্ট পদ কি? যখন কোনো নির্দিষ্ট পদ দিয়ে নির্দিষ্ট কোনো জাতি বা শ্রেণীর সমগ্র বা নির্দিষ্ট একটি অংশকে বোঝায়। এটা কোনো একটা না, বরং এটা হচ্ছে কি কোনো নির্দিষ্ট কোনো জাতি এবং শ্রেণীর সমগ্র বা নির্দিষ্ট একটি অংশকে বোঝায়, তখন তাকে বলা হয় সাধারণ নির্দিষ্ট পদ। যেমন হচ্ছে সব মানুষ, সুন্দরবনের বাঘ, বাংলাদেশের সব কবি ইত্যাদি।
সব মানুষ বলতে পৃথিবীর সব মানুষ। সুন্দরবনের বাঘ, কোথাকার বাঘ? সুন্দরবনের কি কোনো একটা নির্দিষ্ট বাঘের কথা বলছি? না, সুন্দরবনের সব বাঘের কথা বলছি। আবার শুধু বাঘ বললে কিন্তু তখন আবার পৃথিবীর সব বাঘ হয়ে যেত। তো সুন্দরবনের বাঘ মানে আমি একটা নির্দিষ্ট জাত, মানে একটা গোষ্ঠীর কথা বলছি, একটা জায়গার, মানে পুরো একটা গ্রুপকে বোঝাচ্ছি। ওই বাঘের যে গ্রুপটা রয়েছে, মানে যত বাঘ রয়েছে সুন্দরবনের সবকিছু, সেই সবগুলোকে বোঝানো হচ্ছে। বাংলাদেশের সব কবি, কোথাকার সব কবি? বাংলাদেশের সব কবি। তো আমি যদি বলি জয়নুল আবেদিন, তখন কিন্তু আবার জয়নুল আবেদিন তো আর্টিস্ট। আচ্ছা, আর কে আছে? জসিমউদ্দিন, ধরো জসিমউদ্দিন বললাম, জসিমউদ্দিন বললে তখন কিন্তু জসিমউদ্দিনকেই আমি বুঝাচ্ছি, বাংলাদেশের সেই একজন বিখ্যাত কবি, তার কথাই বলছি। সেটা কিন্তু বিশিষ্ট নির্দিষ্ট পদ হয়ে যাবে। কিন্তু এটাকে যদি আমি সাধারণ করতে যাই তখন কি হবে? বাংলাদেশের সব কবি, এভাবে বলতে হবে। সেটা পৃথিবীর থেকে আলাদা, শুধুমাত্র বাংলাদেশের যত কবি রয়েছেন সেই কবিদের গ্রুপটাকে আমি বুঝাচ্ছি। তো এটা মূলত একটা জাত, সাধারণ যে নির্দিষ্ট পদ, এটা মূলত একটা নির্দিষ্ট জাতির কোনো একটা গুণ বা বৈশিষ্ট্যকে বোঝায়, এবং বিশিষ্ট নির্দিষ্টতা হচ্ছে কোনো একটা জাতির মধ্যেও আরো একদম নির্দিষ্ট করে দেওয়া জিনিসটাকে, যাতে তুমি অন্য সবকিছু থেকে আলাদা করতে পারো। যেটা বললাম বগুড়ার তিশার বাগিশ, এখন বগুড়ার কোন তিশার কথা বলেছি আমি? সেই তিশার বাগিশের কথা বলা হচ্ছে। কিন্তু আমি যদি বলি তিশার বাগিশ, তার মানে বাংলাদেশের যত তিশা আছে, বাংলাদেশ কেন, পৃথিবীর যত তিশা আছে, সব তিশার সব বাগিশকে আমি বুঝাচ্ছি। সেটা হয়ে যাবে সাধারণ নির্দিষ্ট পদ। আর যদি বলি বাগিশ, তখন আর সেটা নির্দিষ্ট থাকবে না, সেটা হয়ে যাবে অনির্দিষ্ট। এখন আমরা সেটা দেখব। তো অনির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদটা কি? যেটা বলছিলাম যে পদ কোনো ব্যক্তি, বস্তু, বিষয় অথবা কোনো জাতি বা শ্রেণীকে নির্দিষ্টভাবে না বুঝিয়ে অনির্দিষ্টভাবে সাধারণভাবে একটা জিনিস বুঝায়, তো সেটাকে আমরা অনির্দিষ্ট পদ বলতে পারি। মানে যেটা শুনে তুমি বুঝতে পারবে না যে কোনো জিনিসকে, কোনো একটা নির্দিষ্ট জাতি বা নির্দিষ্ট বস্তু বা বিষয়কে নির্দিষ্ট করে বলা হয়েছে কিনা। যেমন হতে পারে একজন গ্রিক দার্শনিক, দেখো একজন গ্রিক দার্শনিক, সেটা কে? তার নাম বলা হয় নাই, সো এটা অনির্দিষ্ট পদ। কতিপয় ফরাসি লেখক, কতিপয় ফরাসি লেখক তার মানে কি? কয়েকজন ফরাসি লেখক। কয়জন ফরাসি লেখক সেটা কিন্তু বলা নাই। তারপর হচ্ছে কয়েকটি বিরহের গান, কয়টি বিরহের গান সেটা বলা নেই, মানে অনির্দিষ্টভাবে বলা। কয়টি সেটা বলা নাই। নির্দিষ্ট পদ হলে সেটা বলে দিত যে 4টা বিরহের গান, বা 10জন ফরাসি দার্শনিক বা লেখক, সেটা বলে দিত। কিছু স্বর্ণের গহনা, যদি এটা নির্দিষ্ট পদ হতো তখন এটা হতো কি, ধরো 5 তোলা স্বর্ণের গহনা, এভাবে নির্দিষ্ট করে বলা হতো। কিন্তু এটা নির্দিষ্ট নয় জন্য এটা এভাবে বলা। এখানে কোনো কিছুকে নির্দিষ্ট করে বোঝানো হয়নি, তাই এগুলোকে অনির্দিষ্ট বা ইনডেফিনিট টার্ম বলা হয়। বিশিষ্ট পদ, যে পদ একই অর্থে একটি মাত্র ব্যক্তি, বস্তু বা বিষয় বা গুণকে চিহ্নিত করে, তাকে আমরা বিশিষ্ট পদ বলতে পারি। মানে বিশিষ্ট পদ হচ্ছে একদম এক্স্যাক্ট তোমার একটা অর্থেই একটা বস্তুকে বোঝাবে। যেমন সক্রেটিস, তাজমহল, হিমালয়। দেখো সক্রেটিস বলতে একজনকে আমরা বুঝি, যে গ্রিক দার্শনিক সক্রেটিস। তারপর তাজমহল, তাজমহল পৃথিবীতে একটাই আছে। তো এই একটা যে বৈশিষ্ট্য, সেটা ধরেই যখন যে কোনো একটা নির্দিষ্ট পদকে বোঝানো হয় তখন সেটাকে বিশিষ্ট পদ বলা হয়। তারপর হিমালয়, হিমালয় পর্বতমালা একটাই আছে। তারপর হ্যামলেট, হ্যামলেটও একটা মাত্রই নাটক। তারপর শেষের কবিতা, এটাও একটা মাত্র উপন্যাস, যেটা কিনা রবীন্দ্রনাথের লেখা। ইত্যাদি পদগুলো কোনো বিশেষ ব্যক্তি, বিশেষ স্থাপত্য নিদর্শন বা বিশেষ পর্বতমালা বা একটি বিখ্যাত নাটক, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুবই বিশেষ এবং মানে বিশিষ্ট জিনিস। তো এগুলো বোঝা যায় যে এটা কোনটার কথা বলা হচ্ছে। রবীন্দ্রনাথের বিখ্যাত উপন্যাসকে নির্দেশ করেছে। এই পদগুলো উচ্চারণ করলে একটি নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা বিষয়ের কথা মনে আসে। তো এই ধরনের যে বিশিষ্ট বা বিশেষ বস্তু বা বিষয়কে বোঝানো হয়, তখন সেই পদটাকে আমরা বলতে পারবো বিশিষ্ট পদ। তাই এগুলোকে বিশিষ্ট পদ বলা হচ্ছে। বিশিষ্ট পদেরও আবার ভাগ রয়েছে। বিশিষ্ট পদকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি অর্থপূর্ণ বিশিষ্ট পদ, এবং আরেকটা অর্থহীন বিশিষ্ট পদ। মানে একটা বিশিষ্ট পদের অর্থ রয়েছে এবং আরেক ধরনের বিশিষ্ট পদের কোনো অর্থ নেই। তো অর্থপূর্ণটা কোনটা? যেই বিশিষ্ট পদ প্রত্যক্ষভাবে কোনো কিছুকে নির্দেশ না করে তার অর্থ বা তাৎপর্যের মাধ্যমে পরোক্ষভাবে একটা কিছুকে সুনির্দিষ্ট করে, মানে এটার একটা নির্দিষ্ট তাৎপর্য রয়েছে। এই যে অর্থপূর্ণ যে বিশিষ্ট পদটা, অর্থপূর্ণ যেটা, তাকে অর্থপূর্ণ বিশিষ্ট পদ বলে। যেমন বাংলাদেশের জাতীয় কবি,
বাংলাদেশের জাতীয় কবি, এটা কিন্তু বলা হয় নাই কাজী নজরুল ইসলাম। কিন্তু এই যে বাংলাদেশের জাতীয় কবি, এই পুরা পদটা দ্বারা আমরা বুঝতে পারছি কাকে বোঝাচ্ছে। তো এরকম এটা কিন্তু সুনির্দিষ্টভাবে বলা আছে। তাই এটা অবশ্যই নির্দিষ্ট পদ, কিন্তু এটা অর্থপূর্ণ নির্দিষ্ট পদ। এটা কোনো নাম না। কাজী নজরুল ইসলাম বলতে পারতো, কিন্তু বলা হয়নি, বরং নির্দেশ করা হয়েছে। তো এরকম যেটা একটা আলাদা অর্থ রয়েছে, বিশিষ্টভাবে একটা জিনিসকে নির্দেশ করছে, সেটাকে আমরা বলতে পারবো অর্থপূর্ণ বিশিষ্ট পদ। তারপর ধরো বিশ্বের সর্ববৃহৎ নদী, তারপর যুক্তিবিদ্যার জনক, এই প্রত্যেকটা দিয়েই বিশিষ্ট একটা জিনিসকে বোঝানো হচ্ছে। ইত্যাদি পদগুলো সরাসরি কোনো অর্থ না বলে তাদের অর্থ বা তাৎপর্য অনুসারে যথাক্রমে কাজী নজরুল ইসলাম, আমাজন নদী এবং অ্যারিস্টটলকে বুঝিয়েছেন। তাই এই পদগুলো হচ্ছে অর্থপূর্ণ বিশিষ্ট পদ। এরপর আসে অর্থহীন বিশিষ্ট পদ বা স্বকীয় নামবাচক পদ। যেই বিশিষ্ট পদ কোনো কিছুর অর্থ বা তাৎপর্যকে নির্দেশ না করে কেবলমাত্র তার অর্থহীন প্রতীক বা নাম হিসেবে ব্যবহৃত হয়। মানে ধরো যদি বলি যে শাপলা, এখন শাপলার যে একটা নির্দিষ্ট অর্থ রয়েছে, যে বাংলাদেশের জাতীয় ফুল, এই জিনিসটা যদি আমি না বলি তাহলে তো বোঝা যাচ্ছে না, তাই না? কিন্তু শাপলা তো একটা বিশিষ্ট জিনিস, বিশিষ্ট একটা ফুল, বাংলাদেশের জাতীয় ফুল অবশ্যই। তো এটার একটা নির্দিষ্ট একটা বিশিষ্ট গুণ রয়েছে, সেটা কিন্তু এই অর্থহীন বিশিষ্ট পদ দ্বারা বোঝা যাচ্ছে না। শাপলা, শুধু শাপলা বলে বোঝা যাবে না, দুটো এক ধরনের প্রতীক বা নাম বলা যেতে পারে। তো এই ধরনের যে শব্দগুলো রয়েছে, পদগুলো রয়েছে, এগুলোকে আমরা বলছি অর্থহীন। এটা কি? অর্থহীন বিশিষ্ট পদ। তাহলে আমরা এই যেমন এখানে দেখি কিছু উদাহরণ দেয়া আছে স্বকীয় নামবাচক, যেমন টম, ডিক, সুজন, সুজন, সুমি ইত্যাদি পদ দিয়ে কোনো নির্দিষ্ট অর্থের ইঙ্গিত না করে শুধু কোনো ব্যক্তির নাম বোঝানো হচ্ছে। হতে পারে সুমি হচ্ছে কোনো একটা এলাকার অনেক বড় একজন চেয়ারম্যান। এখন আমি তো জানি না সে কে, শুধু সুমি বললে তো আমি বুঝবো না যে কোন সুমির কথা বলা হচ্ছে। তো এটা হচ্ছে অর্থহীন বিশিষ্ট পদ, কিন্তু সুমি বলতে একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাই এটা বিশিষ্ট অবশ্যই, কিন্তু অর্থহীন, এটা দ্বারা কোনো মানে নাই। তো এটাকে আমরা বলতে পারি অর্থহীন বিশিষ্ট পদ। তবে স্বকীয় নামবাচক পদ সম্পূর্ণ অর্থহীন কিনা এ নিয়ে যুক্তিবিদদের মধ্যে মতভেদ রয়েছে, কারণ প্রত্যেকটা মানুষের তো আলাদা আলাদা গুণ রয়েছে, তাই না? তো সুমিরও তো কিছু গুণ রয়েছে, সুমনেরও কিছু গুণ রয়েছে, তাই এটা নিয়ে এক ধরনের ডিবেট রয়েছে। এই সম্পর্কে আরো পরবর্তীতে আমরা জানতে পারবো। এখন দেখি সাধারণ পদ। সাধারণ পদ কাকে বলে? যেই পদ কোনো জাতি বা শ্রেণীর অন্তর্গত অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি, বস্তু বা বিষয়ের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য। যে সাধারণ, সাধারণ শব্দটা দ্বারাই আমরা বুঝতে পারছি যে যেই শব্দটার দ্বারা সাধারণভাবে কোনো একটা জাতিগোষ্ঠী বা কোনো একটা বড় সংখ্যক জিনিসকে বোঝানো হচ্ছে, বড় সংখ্যক একটা পরিমাপ বা একটা মানে এখানে এক ধরনের ব্যাপ্যতা রয়েছে, একটা বড় ধরনের ব্যাপকতার দ্বারা অর্থ প্রকাশ করছে, সেটাকে আমরা সাধারণ পদ বলতে পারি। যেমন হচ্ছে মানুষ, মানুষ বলতে কি পৃথিবীর সব মানুষ, তাই না? তো মানুষ একটা সাধারণ পদ। ফুল, ফুল বলতে যত রঙের যত ধরনের ফুল রয়েছে পৃথিবীর, সব ফুলকে বোঝানো হচ্ছে, তাহলে এটাও একটা সাধারণ পদ। তারপর নদী, কবি, ফল, এই সবগুলোই হচ্ছে সাধারণ পদ, কারণ এগুলো নির্দিষ্ট না, বরং এটা একটা হচ্ছে নির্দিষ্ট না বলতে এটা একটা জিনিসকে বোঝাচ্ছে যেটা কিনা মানে কোনো বিশিষ্ট কিছু না, এবং এটা সাধারণভাবে একটা পুরা ওই শ্রেণীকে পুরাটাকে বোঝাচ্ছে। মানুষ বলতে মানব শ্রেণীর সবাইকে বোঝানো হচ্ছে, ফুল বলতে ফুলের শ্রেণীর সবাইকে বোঝানো হচ্ছে, সবকিছুকে বোঝানো হচ্ছে। তো এইটা, তো এই পদগুলো দ্বারা সকল মানুষ, সকল ধরনের ফুল, বিশ্বের সকল নদী, সকল কবি এবং সকল ধরনের ফলকেই বোঝানো হয়েছে, কোনো বিশেষ ব্যক্তি, ফুল বা নদী, কবি বা ফলকে বোঝানো হয়নি, যার কারণে এটাকে আমরা সাধারণ পদ বলতে পারি। এরপর এটার পর আরেকটা পদ রয়েছে যেটাকে আমরা বলছি যে সমষ্টিবাচক পদ। এখন সাধারণ পদ এবং সমষ্টিবাচক পদ কি সেম? অবশ্যই না, একটা পার্থক্য রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে কি, যে পদ দিয়ে এক জাতীয় ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক পদ বলে। যেমন সেনাবাহিনী, এটা দ্বারা কিন্তু এক ধরনের টিম বা একটা গ্রুপকে বোঝানো হবে। সেনাবাহিনী, দেখো এখানে বাহিনী কথাটা আছে, মানে পুরা সেনা বহরকে বোঝানো হচ্ছে। তারপর গ্রন্থাগার, গ্রন্থাগার মানে কি? যেখানে অনেক বই থাকে, তাই না? গ্রন্থের সমাহার। তো এই যে এক ধরনের মানে গ্রুপ ওয়ার্ড, আমরা কালেকটিভ ওয়ার্ড পড়েছি না সেন্টেন্সে, সেই কালেকটিভ সেন্টেন্স পড়েছি, সেই কালেকটিভ সেন্টেন্সের মতো অনেকটা, মানে সরি কালেকটিভ, হ্যাঁ। তো এখানে মূলত এক ধরনের তোমার কালেকটিভিটি বোঝানো হচ্ছে। এই পদগুলো দিয়ে অনেক সেনা সদস্যের সমষ্টি এবং গ্রন্থের সমষ্টিকে বোঝানো হয়েছে, তাই এগুলোকে বলা হচ্ছে সমষ্টিবাচক পদ। কিন্তু এই সাধারণ পদের ক্ষেত্রে কিন্তু এটা নট নেসেসারি যেটা কোনো গ্রুপ
মানে এক ধরনের কোনো সমষ্টিবাচক শব্দ ব্যবহার হবে। যেমন এখানে কিন্তু মানব, কি বলে, মানব জাতি এভাবে কিন্তু বসে নাই, মানুষ বলা হয়েছে শুধু। মানুষ মানে কি, এই মানুষ শব্দটা সবকিছু রিপ্রেজেন্ট করতেছে, পৃথিবীর যত মানুষ আছে সবাইকে রিপ্রেজেন্ট করছে। ফুল বলতে পৃথিবীর সব ফুলকে বোঝানো হচ্ছে। কিন্তু আমি যদি এখন বলি ফুলের তোড়া, এখন ফুলের তোড়া কিন্তু সমষ্টিবাচক সব পদ হয়ে যাবে তখন, তাই না? এরপর আছে অসমষ্টিবাচক পদ, যেটা সমষ্টিবাচক পদের বিপরীতটা। যেই পদ একই গুণ বিশিষ্ট কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে একসাথে একটি শ্রেণী হিসেবে আবার পৃথকভাবে একক ব্যক্তি বা বস্তু হিসেবে নির্দেশ করে তাকে অসমষ্টিবাচক পদও বলা হয়। মানে কোন একটা গ্রুপের পুরা একটা, মানে যেটার কথা আমরা বলছি ওই পদটার দ্বারা যেই শব্দটা বুঝাচ্ছি সেটা একটা নির্দিষ্ট গ্রুপ রয়েছে, কিন্তু আমি সেই গ্রুপটাকে বলছি না, সেই গ্রুপের ওই একটা নির্দিষ্ট পদকে বুঝাচ্ছি, তখন সেটা অসমষ্টিবাচক হতে পারে। যেমন যদি বলি গ্রন্থাগার, কিন্তু গ্রন্থাগারের মধ্যে আমি শুধু গ্রন্থ বুঝাচ্ছি, তখন কিন্তু সেটা অসমষ্টিবাচক হয়ে যাচ্ছে। মানে ওই গ্রন্থাগারের একটা গ্রন্থকে বুঝালে তখন কিন্তু ওই সমষ্টি থেকে বাইরে চলে আসছে, তাই এটা অসমষ্টিবাচক পদ বলা হয় এটাকে। তো এই ধরনের পদ একটি শ্রেণীকে বোঝানোর পাশাপাশি সেই শ্রেণীর অন্তর্ভুক্ত প্রতিটি সদস্যকেও আলাদাভাবে বোঝায়। অবশ্যই ওই পুরো গ্রুপটাকেও বুঝাবে, কিন্তু গ্রুপটার যে মেম্বারগুলো রয়েছে সেই মেম্বারগুলোকে আলাদা আলাদাভাবে বুঝতে সাহায্য করবে। মানে আগেরটা ছিল কি পুরো গ্রুপকে বুঝাতো, শুধুমাত্র মানে সমষ্টি আকারে বোঝাতো পুরো গ্রুপকে, কিন্তু এটা পুরো গ্রুপকে সমষ্টি আকারে বুঝায়, তার পাশাপাশি প্রত্যেকটা মেম্বারকেও আলাদা আলাদাভাবে বুঝায়। যেমন হচ্ছে সৈনিক। সৈনিক কি, সৈনিক বলতে কিন্তু তোমার পুরো সেনাবাহিনীর যত মানুষ রয়েছে সবাইকে সৈনিক বলা হচ্ছে। তো আলাদাভাবে আমি বুঝতে পারছি যে এখানে সৈনিক বলতে কাদেরকে বোঝানো হচ্ছে, আর সেনাবাহিনী বলতে আমি পুরো গ্রুপটাকে বুঝি। মানুষ, দেখো মানব জাতি যদি বলি তখন কিন্তু আমি পুরা জাতিটাকে একটা গ্রুপ হিসেবে ব্যবহার করছি, কিন্তু আমি যখন শুধু মানুষ বলছি তার মানে আমি এই মানব জাতির প্রত্যেকটা মানুষকে আলাদা আলাদাভাবে বোঝাচ্ছি। আশা করছি তোমাদের এটা কঠিন লাগছে না। তো এই পদগুলো যেমন সমস্ত সৈনিক ও মানুষ শ্রেণীর জন্য প্রযোজ্য, তেমনি একজন সৈনিক বা মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য। তো এই মানুষ বলতে একজন মানুষকে যেমন বলছি, যেমন মানুষ মরণশীল, মানে কি তুমি মরণশীল, আমি মরণশীল, সবাই মরণশীল। তো তুমি আমি মরণশীল এভাবে আলাদা আলাদা ভাবে বোঝানো হচ্ছে, আবার পুরো একটা গ্রুপ ধরেও বলা হচ্ছে যে মানুষ হয় মরণশীল। এই হচ্ছে সমষ্টিবাচক পদ। তো আমাদের এখানে কয় প্রকার গেল? অসমষ্টিবাচক, সমষ্টিবাচক, তারপর রয়েছে সাধারণ পদ, তারপর হচ্ছে অর্থপূর্ণ, না এটা বিশিষ্ট পদের অন্তর্গত, অনির্দিষ্ট, নির্দিষ্ট, বিশিষ্ট, এবং বিশিষ্ট নির্দিষ্টকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে, তাই না? আচ্ছা আমরা একটু লিখি এখানে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। ব্যক্তর্থের ভিত্তিতে, ব্যক্তর্থ মানে কোনো একটা গ্রুপ সেটা কত বড় সেটার উপর ভিত্তি করে, মানে সেই শব্দ দ্বারা আমি ওই পুরো গ্রুপের কতটুকু বোঝাচ্ছি। ব্যক্তর্থের ভিত্তিতে প্রথমে আসে হচ্ছে কি নির্দিষ্ট, অনির্দিষ্ট, নির্দিষ্টের আবার দুই ধরনের ভাগ আছে, একটা কি বিশিষ্ট নির্দিষ্ট, আর একটা হচ্ছে কি সাধারণ নির্দিষ্ট। আচ্ছা তারপর কি কি পড়লাম? ব্যক্তর্থের ভিত্তিতে নির্দিষ্ট পদ, অনির্দিষ্ট পদ। নির্দিষ্টকে আবার দুই ভাগে ভাগ করছি আমরা, একটা হচ্ছে বিশিষ্ট নির্দিষ্ট পদ আর একটা হচ্ছে সাধারণ নির্দিষ্ট পদ। তারপর আছে আবার আলাদাভাবে একটা আছে বিশিষ্ট পদ, তারপর আছে সাধারণ পদ, সাধারণ পদ, সমষ্টিবাচক, অসমষ্টিবাচক। সাধারণ, আচ্ছা এরপরে আছে কি বিশিষ্ট পদ। বিশিষ্ট পদেরও আবার দুই ভাগ আছে, একটা হচ্ছে কি অর্থপূর্ণ, একটা অর্থহীন। সবচেয়ে পুরা চ্যাপ্টারের মধ্যে যতগুলা পদের প্রকারভেদ রয়েছে তার মধ্যে ব্যক্তত্বের ভিত্তিতে এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানে
ব্যক্তর্থ, হ্যাঁ, তারপর অর্থহীন, বিশিষ্ট, তারপর আছে সমষ্টিবাচক, সাধারণ আছে সাধারণ, তারপর হচ্ছে সমষ্টিবাচক, তারপর আছে অসমষ্টিবাচক। এই হচ্ছে টোটাল আমাদের ব্যক্তর্থের ভিত্তিতে 6টা পদ, নির্দিষ্ট, অনির্দিষ্ট, বিশিষ্ট, সাধারণ, সমষ্টিবাচক, অসমষ্টিবাচক। এর মধ্যে তোমাদের কনফিউশন হতে পারে, এই যে এখানে দেখো নির্দিষ্টর মধ্যেও বিশিষ্ট পদ আছে, আবার আলাদা করেও বিশিষ্ট পদ আছে, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন হতে পারে। একটা জিনিস খেয়াল রাখবে যে এটা, এই যে বিশিষ্ট, এটা নির্দিষ্টর মধ্যে কিন্তু বিশিষ্ট, মানে আমি অবশ্যই যে একটা জিনিস নির্দিষ্ট করে বলছি, আবার সেটাকে বিশিষ্ট ভাবেও বলছি। মানে একটা কলম, কিন্তু সেই কলমটা কোন কোম্পানির, ম্যাটাডোর কোম্পানির কলম, এটা হচ্ছে নির্দিষ্ট বিশিষ্ট, বুঝতে পেরেছো? আর এই বিশিষ্ট যেটা, সেটা আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে অর্থপূর্ণ, একটা হচ্ছে অর্থহীন। যদি আমি বলি ম্যাটাডোর কোম্পানির কলম, সেটা কিন্তু বিশিষ্টভাবে বলা, কিন্তু আমি যদি বলি ম্যাটাডোর কোম্পানির 10টা কলম, তখন সেটা হবে নির্দিষ্ট বিশিষ্ট। আবার বিশিষ্টর মধ্যে দুই ধরনের আছে, একটা অর্থপূর্ণ আর একটা হচ্ছে অর্থহীন। অর্থহীনটা তো আমরা দেখলামই, যে কোনো মানুষের নাম হতে পারে যেটা দিয়ে আসলে ভাবে ওদের বিশিষ্ট কোনো গুণকে আমরা বুঝতে পারছি না। আবার অর্থপূর্ণ হতে পারে, যেমন হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি, বাংলাদেশের জাতীয় ফুল, যেটাতে কিনা একটা নির্দিষ্ট একটা অর্থ প্রকাশ করছে, একটা তাৎপর্য রয়েছে। তো এই হচ্ছে টোটাল আমাদের ব্যক্তর্থের ভিত্তিতে, এবং এটাই সবচেয়ে বড় আসলে প্রকারভেদ ছিল। আচ্ছা, এ পর্যন্ত আমাদের সমষ্টিবাচক শেষ। এরপরে হচ্ছে জাত্যর্থের ভিত্তিতে। এখন জাত্যর্থ কি? জাত্যর্থ হচ্ছে কোনো পদের গুণকে বোঝায়, যে কোনো একটা পদের নির্দিষ্ট কোনো গুণ, যেমন মানুষ, মানুষ পদের কি কি গুণ রয়েছে? মানুষ পদের একজন কোনো একটা প্রাণী, প্রথমে প্রাণী হতে হবে, তার মানে সেটার হচ্ছে কি মনুষ্যত্ব থাকতে হবে, প্রথমত মনুষ্যত্ব থাকতে হবে, তারপর কি বলে এটাকে, এক ধরনের প্রাণীর যে গুণগুলো রয়েছে সেটা থাকতে হবে, মানে ক্ষুধা চাহিদা থাকতে হবে। তো এরকম যে গুণগুলো থাকতে হবে একটা মানুষের মধ্যে, সেই গুণের সমাহারকে আমরা বলছি জাত্যর্থ, কোনো একটা পদের জাত্যর্থ। তো জাত্যর্থের ভিত্তিতে পদ কয় প্রকার? 2 প্রকার, একটা হচ্ছে জাত্যর্থক এবং অজাত্যর্থক। জাত্যর্থক কি? জাত্যর্থ হচ্ছে একটি পদের আবশ্যিক গুণাবলী, যেটা কিনা ওই পদকে সেই জিনিসটা যেটা কি বুঝাচ্ছে সেটা হতে সাহায্য করে। এর ভিত্তিতে পদ 2 প্রকার, একটা হচ্ছে কি জাত্যর্থক আর একটা অজাত্যর্থক। জাত্যর্থকটা কি? যে যেই পদের একই সাথে ব্যক্তর্থ ও জাত্যর্থ উভয়ই আছে, তাকে জাত্যর্থক পদ বলবো। যেমন মানুষ, মানুষ একটি জাত্যর্থক, কারণ এর ব্যক্তর্থ রয়েছে, জাত্যর্থও রয়েছে। তারপর দেখো এখানে জাত্যর্থ পদ একই সাথে সংখ্যা এবং গুণ উভয়কেই নির্দেশ করে। তার মানে জাত্যর্থ থাকা মানে কি? কোন একটা জিনিসের মধ্যে তার ব্যক্তর্থও রয়েছে, আবার জাত্যর্থও রয়েছে। যেমন হচ্ছে আমি যদি বলি কলম, আচ্ছা কলম দিয়ে বলছি, আচ্ছা কলম দিয়ে বোঝো কলম, কলম বললে কিন্তু আমি পৃথিবীর যত কলম রয়েছে সবগুলোকে বুঝাচ্ছি, তার মানে এর একটা নির্দিষ্ট সংখ্যা রয়েছে, ব্যক্তর্থ রয়েছে। আবার যদি জাত্যর্থের কথা বলি, এর লেখার যে গুণ বা এর কালি থাকা ভেতরে, এটা কিন্তু এর একটা অন্যতম গুণ, জাত্যর্থ। সুতরাং এর জাত্যর্থও রয়েছে, ব্যক্তর্থ রয়েছে। সুতরাং কলম একটা জাত্যর্থক পদ। তার মানে জাত্যর্থ বলতে যদি আমরা বুঝি যে জাত্যর্থক পদটা আসলে কি, জাত্যর্থক পদ হতে হলে কোনো একটা পদের মধ্যে ব্যক্তর্থ থাকতে হবে, প্লাস এটার সাথে জাত্যর্থও থাকতে হবে। মানে জাত্যর্থ ব্যক্তর্থ দুইটাই থাকতে হবে, তবেই সেটাকে আমরা জাত্যর্থক পদ বলতে পারবো। অজাত্যর্থক পদ, অজাত্যর্থক পদ কি? যে পদে কেবলমাত্র ব্যক্তর্থ অথবা কেবলমাত্র জাত্যর্থ প্রকাশ করে, তাকে অজাত্যর্থক বলে। অর্থাৎ এখানে হয় ব্যক্তর্থ থাকবে, নয় জাত্যর্থ থাকবে। তো এই যে অর্থাৎ অজাত্যর্থক পদ একই সাথে ব্যক্তর্থ এবং জাত্যর্থকে প্রকাশ করে না, দুইটার মধ্যে যে কোনো একটাকে প্রকাশ করে। কিভাবে হয় আমরা দেখবো এবার। যেমন নিধি, তিন্নি, সাকিব, রাকিব ইত্যাদি, এগুলো কিন্তু এক ধরনের নামবাচক শব্দ।
কিন্তু এই পদগুলোকে ব্যক্তর্থকে নির্দেশ করছে। ব্যক্তর্থ বলতে কি এই নিধি নামের যত মেয়ে রয়েছে সবাই, তিন্নি নামের যত মেয়ে রয়েছে সবাই, সাকিব নামের যত ছেলে রয়েছে সবাই, কিন্তু এদের যে আলাদা আলাদা গুণ থাকতে পারে সেই গুণগুলো কিন্তু আমরা এখানে বুঝতে পারছি না। সুতরাং এটা এই আবশ্যিক গুণাবলী বা জাত্যর্থকে নির্দেশ করেনি। তো আমরা এই নামগুলো দ্বারা শুধুমাত্র ওই মানুষগুলোকে বুঝতে পারছি বা ওদের সংখ্যা বা ওদের ব্যাপ্যতা বুঝতে পারছি, গুণটা বুঝতে পারছি না। সুতরাং এটা একটা অজাত্যর্থক পদ। আবার সততা, নিষ্ঠা, সৌন্দর্য, দেখো এই গুণাবলীর কিন্তু এদের নির্দিষ্ট কিছু জাত্যর্থ রয়েছে। মানে এই পদের একটা জাত্যর্থ রয়েছে। সততা মানে কি? তার মধ্যে সৎ ভাব থাকতে হবে, সৎ কাজ থাকতে হবে। নিষ্ঠা মানে কি? তার মধ্যে ন্যায় নীতি থাকতে হবে। সৌন্দর্য মানে কি? এমন কোনো গুণ বোঝাচ্ছে যেখানে সুন্দর থাকতে হবে, মানে সৌন্দর্যের উপর ভিত্তি করে, মানে দেখার সৌন্দর্যের উপর বা ফিল করার উপর নির্ভর করতে হবে। তো এই জিনিসগুলোর কিন্তু আলাদা আলাদা গুণ রয়েছে। এগুলো আলাদা আলাদা ভাবে গুণকে বুঝাচ্ছে, কিন্তু এগুলো দ্বারা কোনো সংখ্যা বা কোনো ব্যাপ্যতা কোনো কিছু বুঝায় না, যার কারণে এগুলোকে অজাত্যর্থক পদ বলে। তোমরা একটু উদাহরণগুলো খেয়াল করো, তাহলেই হচ্ছে তোমাদের মোটামুটি সবই মনে থাকবে। তাহলে আমি যদি অজাত্যর্থক পদকে প্রকাশ করতে চাই, এটা হচ্ছে হয় ব্যক্তর্থ অথবা জাত্যর্থ। হয় ব্যক্তর্থ নয় জাত্যর্থ, যে কোনো একটা। এখানে হয় ব্যক্তর্থ থাকে, নয় জাত্যর্থ থাকে, এবং এটাতে জাত্যর্থকে দুইটাই থাকতে হয়। এখন আসি গুণের দিক থেকে। গুণবাচক কোথায় গেল? হ্যাঁ, গুণের দিক দিয়ে পদ কত প্রকার। তো একটি পদ গুণ প্রকাশ করতে পারে, আবার কেবলমাত্র কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কেও প্রকাশ করতে পারে। মানে কোনো একটা পদ শুধুমাত্র একটা গুণকেও বোঝাতে পারে, আবার কোনো ব্যক্তি, বস্তু বা বিষয়কেও বোঝাতে পারে। এই আসলে কোন জিনিসটা বোঝাচ্ছে, গুণকে বোঝাচ্ছে নাকি বস্তু ব্যক্তিকে বোঝাচ্ছে সেটাকে, অর্থাৎ এটা অনেকটা হচ্ছে অজাত্যর্থক পদেরই একটা প্রকারভেদ বলা যেতে পারে। অজাত্যর্থক পদে দেখো হয় ব্যক্তর্থ থাকে, নয় জাত্যর্থ থাকে। যেমন ব্যক্তর্থের আমরা উদাহরণ দিতে পারি নিধি, তিন্নি, নিধি, সাকিব ইত্যাদি, তাই না? আর জাত্যর্থের কি হতে পারে? জাত্যর্থ হচ্ছে সৎ, সততা, নিষ্ঠা, নিষ্ঠা। আচ্ছা, সততা। এখন এই যে গুণগুলাকে বোঝানো হচ্ছে, তাহলে আমি কোনো একটা পদ দ্বারা গুণ বুঝাচ্ছি নাকি? ধরো নিধি দ্বারা আমি কি বুঝাচ্ছি? অবশ্যই একটা ব্যক্তিকে বুঝাচ্ছি, সুতরাং এটাতে ব্যক্তর্থ রয়েছে, মানে ব্যক্তিকে বুঝাচ্ছি। আবার সততা বা নিষ্ঠা দ্বারা কি বুঝাচ্ছি? গুণ বুঝাচ্ছি। তো এই জাত্যর্থক পদেরই আবার একটা প্রকারভেদ হতে পারে গুণের দিক দিয়ে আর কি। গুণের দিক দিয়ে কিভাবে, কত প্রকার, মানে কোনটা গুণকে প্রকাশ করছে, কোনটা গুণকে না, বরং ব্যক্তি বিষয়কে প্রকাশ করছে। তো এটার দুইটা ভাগ রয়েছে। একটা হচ্ছে বস্তুবাচক পদ, যেটা আর কি বস্তু বা ব্যক্তিকে বোঝানো হচ্ছে। যে পদ কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে বোঝায় তাকে বস্তুবাচক পদ বলে। এখানে উল্লেখ্য যে বস্তুবাচক পদ বাস্তব বিষয়কে বোঝায়, যেটার কিনা বাস্তবতা রয়েছে। অর্থাৎ এর দ্বারা এমন কোনো কিছুকে নির্দেশ করা যায় যার অস্তিত্ব রয়েছে, যেটা বাস্তবে সত্য বা বস্তু জগতে কোনো না কোনো কালে থাকা সম্ভব। অসম্ভব কিছু নয়, এমন কিছুকে বোঝায় না আসলে। যেমন মানুষ, ফুল, চাঁদ, পাথর ইত্যাদি। এই পদগুলোর প্রত্যেকটি বাস্তব অস্তিত্ব নির্দেশ করছে, তাই এগুলোকে বস্তুবাচক পদ বলা হয়। গুণবাচক পদ, যে পদ বাস্তবিকভাবে বিদ্যমান থাকতে পারে এমন কোনো বস্তু, বিষয় বা ব্যক্তিকে না বুঝিয়ে, কেবল এটা না হবে, না বুঝিয়ে কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে, তাকে গুণবাচক পদ বলে। এটা আলাদাভাবে শুধুমাত্র গুণকে বুঝায়, কোনো আলাদাভাবে ব্যক্তি, বস্তুকে নির্দেশ করে না। অর্থাৎ গুণবাচক পদ একটি বিমূর্ত ধারণা, এটা এক ধরনের বিমূর্ত, অর্থাৎ এটার কোনো বাস্তব রূপ নেই, এটা বাস্তবভাবে দেখা যায় না, শুধুমাত্র বোঝা যায় বা ফিল করা যায়, সেটাকে আমরা গুণবাচক পদ বলবো। এটা কোনো বাস্তব বিষয়ের নির্দেশক নয়, এজন্য এই পদকে বিমূর্ত পদও বলা চলে। যেমন, তার মানে এটা কিন্তু আরেকটা নাম, এটা এমসিকিউ মনে রাখতে হবে যে গুণবাচক পদের আরেক নাম হচ্ছে বিমূর্ত পদ। যেমন সততা, সৌন্দর্য ইত্যাদি, এই পদগুলোর এক একটি গুণের কথা প্রকাশ করা হয়েছে, কোনো বস্তু বা বিষয়ের কথা ব্যক্ত করেনি, তাই না? তো এই সততা বলতে কি আমি কোনো মানুষকে বোঝাচ্ছি বা কোনো মানুষের গুণকে বোঝাচ্ছি? না, অবশ্যই না। তো এটা হচ্ছে মানে কোনো অস্তিত্বকে বোঝাচ্ছে না, বরং এটা এক ধরনের বিমূর্ত বিষয়কে বোঝাচ্ছে, যেটা কিনা দেখা যায় না।
স্বয়ং সম্পূর্ণতার ভিত্তিতে পদ কোনো না কোনো অর্থ প্রকাশ করে থাকে, কোনো পদের অর্থ বোঝার জন্য বা অর্থ প্রকাশ করার জন্য অথবা ওই পদ ওই নাম ধারণ করার জন্য সর্বদা স্বাধীন নয়। মানে কোনো একটা পদ সেই পদ হয়ে ওঠার জন্য অবশ্যই কোনো না কোনো কিছুর উপর নির্ভর করতে হয়, আবার কখনো কখনো করা লাগে না। তো যখন এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে স্বয়ংসম্পূর্ণতা, এটাকেই বলা হচ্ছে যে স্বয়ংসম্পূর্ণতা, যে ওই পদটা একা একা স্বয়ংসম্পূর্ণ কিনা, যে জিনিসটা যে অর্থটা প্রকাশ করছে। যেমন ধরো হচ্ছে মানুষ, মানুষ যে অর্থটা প্রকাশ করছে সেটা প্রকাশ করার জন্য কি মানুষের এই পদটাকে অন্য কোনো পদের উপর নির্ভর করতে হচ্ছে কিনা, যদি না হয় তখন সেটাকে আমরা কি বলবো, নিরপেক্ষ। আর যদি করতে হয় কারো কোনো কিছুর উপর অন্য কোনো পদের উপর নির্ভর করতে হয় তখন সেটাকে আমরা বলবো সাপেক্ষ পদ। অনেক ক্ষেত্রেই তা স্বাধীন হয়, আবার অনেক ক্ষেত্রে তা অন্য পদের উপর নির্ভরশীল হয়, যেটা আমি বললাম। তো নিরপেক্ষ পদটা কি এখন একটু দেখি। নিরপেক্ষ পদ হচ্ছে যে পদ অন্য কোনো পদের সাহায্য ছাড়াই স্বাধীনভাবে অর্থপূর্ণ হতে পারে, যেটা আসলে অন্য পদের হেল্প লাগে না। পদ হওয়ার জন্য অন্য কোনো পদের হেল্প লাগে না, বা ওটার অস্তিত্ব বোঝার জন্য অন্য কোনো পদের উপর নির্ভরশীল হতে হয় না, সেটাকে আমরা বলবো নিরপেক্ষ পদ। নিরপেক্ষ পদ অর্থের দিক থেকে স্বয়ংসম্পূর্ণ, যেমন কাগজ, মানুষ, ফুল, পাখি, ছবি, সুন্দর ইত্যাদি। এগুলো হচ্ছে একদম স্বয়ংসম্পূর্ণ, কারণ কাগজ মানে শুধু কাগজ, এটা কাগজ হওয়ার জন্য কোনো কিছুর উপর নির্ভর করতে হয় না। এগুলো হচ্ছে নিরপেক্ষ। সাপেক্ষ পদ কি, যেই পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না, মানে এটার অন্য কোনো পদের হেল্প লাগে বা অন্য কোনো পদের উপর নির্ভরশীল হতে হয়, সেটাকে বলা হচ্ছে সাপেক্ষ পদ। অর্থাৎ সাপেক্ষ পদ অর্থের দিক থেকে স্বনির্ভর নয়, এটা অন্য কোনো পদের উপর নির্ভরশীল হয়ে থাকে। যেমন শিক্ষক, শিক্ষক কিন্তু ছাত্রের উপর নির্ভরশীল, ছাত্র যদি না থাকে তাহলে কিন্তু শিক্ষক হতে হয় না। তারপর পিতা, পিতা কখন হয়, সন্তানের উপর বা মাতার উপর, কারণ মাতা না থাকলেও তো পিতা হতে পারবে না, বা সন্তান না থাকলেও তো পিতা হতে পারবে না। রাজা, রাজা কি রানী না থাকলেও তো রাজা হতে পারবে না, বা রাজা প্রজা না থাকলেও রাজা হতে পারবে না। স্ত্রী কখন হয়, যখন স্বামী থাকে তখনই না স্ত্রী হয়। তো এই জিনিসগুলো দেখো কোনো একটা অন্য একটা এন্টাইটি বা অন্য একটা অস্তিত্বের উপর নির্ভরশীল, তাই এটাকে বলা হচ্ছে সাপেক্ষ পদ, মানে কোনো কিছুর উপর সাপেক্ষ করে এই পদগুলো হচ্ছে। ছাত্রছাত্রী ছাড়া শিক্ষক হওয়া যায় না, সন্তান ছাড়া পিতা হওয়া যায় না, রাজা হতে হলে প্রজা থাকতে হয়, তেমন স্ত্রী হতে হলে তার স্বামী থাকা দরকার, তাই এগুলো হচ্ছে সাপেক্ষ পদ। এখানে উল্লেখ্য কি, সাপেক্ষ পদগুলো যেসব পদ দিয়ে সাপেক্ষ ওই পদগুলোও সাপেক্ষ পদ। এই যে এটা চিন্তা করো না যে যাদের উপর নির্ভর করতেছে তারা হচ্ছে নিরপেক্ষ, সেটা না। যেমন ছাত্র যদি বলি আমি, ছাত্র একটা পদ, ছাত্র কখন হবে, যখন শিক্ষক থাকবে, শিক্ষক না থাকলেও তো সে ছাত্র হতে পারবে না। আবার যদি স্বামী বলি, স্বামী কখন হবে, যখন স্ত্রী থাকবে। তারপর সন্তান, সন্তান কখন হবে, যখন পিতা থাকবে বা মাতা থাকবে। তো সন্তানও কিন্তু কোনো না কোনো পদের উপর নির্ভরশীল, সুতরাং এগুলোও হচ্ছে সাপেক্ষ পদ, মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। সুতরাং কোনো সাপেক্ষ পদ যেটার উপর নির্ভরশীল সেটাও কিন্তু সাপেক্ষ পদ। বুঝতে পেরেছো? যদি যেমন হচ্ছে যদি বলি মন্ত্রী আর প্রজা, মন্ত্রী কিন্তু প্রজার উপর নির্ভরশীল, আবার প্রজা কিন্তু মন্ত্রীর উপর নির্ভরশীল। মন্ত্রী না থাকলে প্রজা হবে না, প্রজা না থাকলে মন্ত্রী হবে না, বিষয়টা এরকম। সুতরাং এগুলোকে বলা হচ্ছে নির্ভরশীল যুগল। মানে এই যে যুগল, যুগল বলতে হচ্ছে জোড়া বুঝায়, মানে এই জোড়াগুলো নির্ভরশীল, একটা আরেকটার উপর নির্ভরশীল, সেই জন্য এগুলোকে আমরা সাপেক্ষ পদ বলবো। যুগল সম্বন্ধের ভিত্তিতে পদ, দুটি ভিন্ন অর্থবোধক পদের পাশাপাশি উপস্থিতির ফলে তাদের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় তার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়। এরকম যুগল সম্বন্ধ যেটা আমরা দেখলাম আগের টাতে, যে হচ্ছে সাপেক্ষ পদের মধ্যে, যেমন হচ্ছে ধরো স্বামী স্ত্রী, এখন এই দুইজনের মধ্যে সম্পর্কের ভিত্তিতে আবার, বা এই দুইজনের মধ্যে আসলে সম্পর্কটা কিরকম সেটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিপরীত পদ আর একটা হচ্ছে বিরুদ্ধ পদ। বিপরীত পদটা কি, যদি দুটি পরস্পর বিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্তর্থকে ব্যক্ত করে না। সমগ্র ব্যক্তর্থ বলতে কি বোঝানো হচ্ছে, ধরো দুইটা পদ বিপরীতমুখী এবং যেমন কিছু একটা বলো, যেমন হচ্ছে কি হতে পারে, ধরো হচ্ছে সাদা কালো, দুইটা রং বোঝাচ্ছি। ধরো রং, রং হচ্ছে একটা ব্যক্তর্থ, ব্যক্তর্থ, এবং আমি দুইটা রঙের নাম বলছি, একটা হচ্ছে সাদা, কালো। এখন তোমরা বলো যে এই যে সাদা এবং কালো,
এই দুইটা মিলেই কি পৃথিবীর সব রং কিনা? এই দুইটা তো রং, তাই না? এই দুইটা রং মিলে রঙের যে ব্যাক্তর্থ, অর্থাৎ পৃথিবীর যত রং আছে সবগুলোকে কি কাভার করছে কিনা। যদি না করে থাকে তাহলে সেটা হচ্ছে বিপরীত পদ হবে। আর যদি ধরো এর মধ্যে অন্য আরো অনেক কিছু যদি করে থাকে, যদি সাদা কালো মিলেই ধরো সব রংকে বোঝানো হচ্ছে, সব মানে রং দ্বারা পৃথিবীর সব রং, ধরো একদিনের জন্য পৃথিবী সাদা কালো হয়ে গেছে, তখন আমি যদি সাদা এবং কালো বলি এই দুইটাই রং তখন এক্সিস্ট করে, তখন সেটা হয়ে যাবে বিরুদ্ধ পদ। এটা আরেকটু ক্লিয়ার হবে যদি আমি আগে বিপরীত পদটা ক্লিয়ার করি, যে সাদা কালোর বাইরেও তো অন্য অনেক রং আছে, তাই না? লাল, নীল, হলুদ, অসংখ্য রং আছে। তাই এই দুইটাই মিলেই তো পৃথিবীর সব রংকে, সব ব্যক্তর্থকে প্রকাশ করছে না। ব্যক্তর্থ তো এখানে হাজার হাজার রং, মানে পৃথিবীর যত রং আছে সব। স্পেশালি ধরো বাকি সব রং তো মূলত 7টা রঙের মিক্সচারেই তৈরি হয়, তো এই 7টা রং বা মৌলিক যে 3টা রং মিনিমাম, সেই 3টা রঙের কথা তো বলতে হয়। তো এই সাদা কালোর বাইরেও তো সেই রঙগুলো রয়েছে, সুতরাং এটা আরেকটার বিপরীত পদ হবে। কারণ বিপরীত পদ সাধারণত ওই দুইটা পদ যে দুইটা একসাথে হয়েও পুরা ব্যক্তর্থকে, তাদের যে ব্যক্তর্থ রয়েছে সেটাকে প্রকাশ করতে পারে না, সেখানে আরো অনেক কিছু থাকতে পারে, মানে তৃতীয় পদও থাকতে পারে। যেমন লাল ও নীল, এই দুইটি পদ পরস্পর বিরোধী। কারণ কোনো জিনিসকে তুমি লাল বললে সেটা নীল হবে না, আবার নীল বললে সেটা লাল হবে না, মানে দুইটা আলাদা পরস্পর বিরোধী শব্দ। তাই সেই হিসেবে লাল নীলের এবং নীল লালের বিপরীত রং, কিন্তু এদের অবস্থান পরস্পর বিরোধী হলেও রং শ্রেণীর সমগ্র ব্যক্তর্থ এদের দ্বারা নিঃশেষ হয় না। অর্থাৎ রং শ্রেণীর আরো যে রংগুলো রয়েছে সেগুলো কিন্তু নীল আর লাল দ্বারা প্রকাশ হয় না, তাদের আলাদা একটা অস্তিত্ব রয়েছে। কারণ লাল ও নীল ছাড়া আরো অনেক রং আছে, তাই লাল ও নীল পরস্পর বিপরীত শব্দ, এটা বিপরীত হবে, বিপরীত শব্দ, তাই এই দুইটাকে আমরা বিপরীত বলতে পারি। অর্থাৎ বিপরীত শব্দ আমরা সেই দুইটা শব্দকেই বলবো, যে ওই দুইটা ছাড়াও আরো অনেক শব্দ থাকবে, তৃতীয় শব্দ আরো থাকতে পারে, তৃতীয় পদ থাকতে পারে, যেটা দ্বারা কিনা তাদের ব্যক্তর্থকে বোঝা যায়। বিপরীত পদ বোঝার সহজ উপায় হলো প্রদত্ত বিরোধী পদ দুটির মধ্যে ওই জাতীয় তৃতীয় কোনো পদ খুঁজে পাওয়া। যদি ওই দুইটা ছাড়া আরো কোনো তৃতীয় পদ পাওয়া যায় যেটা তাদের সমগোত্রীয় এবং তাদের ব্যক্তর্থকে প্রকাশ করছে, তাহলে কিন্তু এই দুইটা বিপরীত শব্দ, বিপরীত পদ। অর্থাৎ যদি সমশ্রেণীর তৃতীয় কোনো পদ পাওয়া যায় তবে বুঝতে হবে পদ দুটি বিপরীত পদ। তাহলে এই ক্ষেত্রে আমরা খালি দেখবো যে ওইটা ছাড়াও আরো ওইটার অন্য কোনো টাইপ আছে কিনা, যে টাইপটা দ্বারা এই দুইটা যা বুঝাচ্ছে ওই তৃতীয় পদটা দ্বারাও সেম জিনিস বুঝাচ্ছে। এরকম যদি হয় তাহলে সেটা হবে বিপরীত পদ, ওই প্রথম দুইটা পদ হবে বিপরীত পদ। বিরুদ্ধ পদ, বিরুদ্ধ পদ কি? যদি দুটি পরস্পর বিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সমগ্র ব্যক্তর্থকে ব্যক্ত করে, তবে তাকে বিরুদ্ধ পদ বলে। অর্থাৎ আমরা যেটা আগে দেখলাম যে ধরো পৃথিবী একদিনের জন্য সাদা কালো হয়ে গেছে, তখন তো পৃথিবীর সব মানে রং বলতে আমরা শুধু দুইটা রংকেই বুঝবো, সাদা এবং কালো, এর বাইরে কোনো রং নেই। সুতরাং রঙের যে ব্যক্তর্থ সেটাকে কিন্তু পূরণ করছে, কারণ রং তখন মাত্র দুইটা জিনিস, সাদা এবং কালো। তখন ওই ওই সিনারিও চিন্তা করলে তখন কিন্তু সাদা কালো একে অপরের বিরুদ্ধ পদ হবে, যদি আর কি পৃথিবী একদিনের জন্য সাদা কালো হয়ে যায় তখন। যেমন হচ্ছে সবুজ ও অসবুজ, এই যে অসবুজ, অসবুজের মধ্যে সবুজ বাদে যত রং আছে সব একসাথে ইনক্লুডেড, তাহলে এই দুটাকে আমরা বিরুদ্ধ পদ বলতে পারি। কিন্তু লাল আর সবুজ যদি ধরি তখন কিন্তু ওই দুটা বিপরীত পদ, বিরুদ্ধ পদ হবে না। পদ দুটি পরস্পর বিরোধী এবং রং শ্রেণীর সকল ব্যক্তর্থের ধারক, কেননা এতে করে রং আর বাকি থাকে না। সবুজ বাদে যত রং আছে সবাই অসবুজ শ্রেণীর অন্তর্গত। বিরুদ্ধ পদ বোঝার সহজ পদ্ধতি কি? প্রদত্ত বিরোধী পদ দুটির মধ্যে যদি ওই শ্রেণীর অন্য কোনো পদ খুঁজে না পাওয়া যায়, সবুজ ও অসবুজের মধ্যে তুমি আর তৃতীয় কোনো পদ খুঁজে পাবে না, কারণ সবুজের বাইরে আর যত রং আছে সব আমি অসবুজের মধ্যে ফেলতে পারি, সুতরাং এটাকে আমরা বিরুদ্ধ পদ বলবো। উপরের উদাহরণে সবুজ এবং অসবুজ পদ দুটির মধ্যে রং শ্রেণীর কোনো তৃতীয় রং খুঁজে পাওয়া যাবে না। পদের যৌক্তিক প্রকৃতি বা রূপ নির্ণয়, এখন আমরা দেখব যে এই পর্যন্ত আমাদের পদের প্রকারভেদ শেষ। পদ কত কত কি কি প্রকার হতে পারে সেটা আমরা দেখলাম। এখন আমরা দেখব পদের যৌক্তিক প্রকৃতি কিভাবে নির্ণয় করে, বা পদের প্রকৃত রূপ কিভাবে নির্ণয় করে, অর্থাৎ একটা পদ কোন ধরনের, এটা কোন টাইপের মধ্যে গেছে, কোন প্রকার ভেদের আন্ডারে গেছে, এটা আমি কিভাবে বুঝবো সেটা আমরা এখন দেখব। একটি পদ একই সাথে বিভিন্ন রকমের হতে পারে,
অর্থাৎ একটি পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখলে তা পদের অনেকগুলো শ্রেণীর কোনো একটিতে পড়তে পারে। আমরা জানলাম যে পদের কিন্তু ৭টা ভাগ থাকতে পারে, মানে ৭টা ভিত্তিতে পদের প্রকারভেদগুলো নির্ধারিত হয়। এখন কোন ভিত্তিতে আমি আসলে পদটাকে দেখতে চাচ্ছি সেটা আমার উপর নির্ভর করছে, মানে আমি কোন জিনিসটাকে বেশি ফোকাস দিচ্ছি। সুতরাং একটা পদকে কিন্তু আমি বিভিন্নভাবে বিভিন্ন প্রকারভেদে ফেলতে পারি, বিভিন্ন শ্রেণীভেদের মধ্যে ফেলতে পারবে, তুমিও পারবে। তুমি যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবে। নিচে কিছু পদের যৌক্তিক রূপ দেখানো হলো, যে একটা পদের কিন্তু একাধিক রূপ থাকতে পারে, যেমন একাধিক ধরন থাকতে পারে। যেমন মানুষকে আমি কি কি শ্রেণীতে ফেলতে পারি? আমি গঠনের দিক দিয়ে একে বলতে পারি এটা সরল, যেহেতু এটা একটা মাত্র শব্দ নিয়ে গঠিত। একার্থক বলতে পারি, কারণ এটার একটা মাত্র অর্থের দিক থেকে এটা একার্থক, কারণ এটা একটা মাত্র অর্থ প্রকাশ করে। মানুষ বলতে আমরা মানুষই বুঝি শুধু। সদর্থক, কারণ মানুষের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, গুণের উপস্থিতি রয়েছে, সুতরাং অর্থের দিক থেকে এটা একার্থক এবং সদর্থক। আবার সাধারণ, এটাকে সাধারণ পদ বলতে পারি আমি। ব্যক্তর্থের দিক থেকে এটা সাধারণ পদ, কারণ মানুষ দ্বারা পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়েছে। এটা আবার বস্তুবাচক পদ, গুণের দিক দিয়ে এটা বস্তুবাচক পদ, কারণ এটা এটা দিয়ে মূলত মানুষ বলতে পৃথিবীর সব মানুষকে বোঝানো হয়েছে, মানে মানুষ মূলত ব্যক্তিকে বোঝানো হয়, যার কারণে এটা হচ্ছে গুণের দিক দিয়ে। আমরা জানি বস্তু এবং গুণ, তার মধ্যে এটা বস্তুবাচকের মধ্যে পড়ে। তারপর আসে জাত্যর্থের দিক দিয়ে, এটা এক ধরনের জাত্যর্থক পদ, কারণ মানুষের কিন্তু মনুষ্যত্ব নামের গুণ রয়েছে, জাত্যর্থ রয়েছে। তারপর এটা হচ্ছে নিরপেক্ষ পদ, স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে এটা এক ধরনের নিরপেক্ষ পদ, কারণ এটা কারো উপর নির্ভরশীল না, অন্য কোনো পদের উপর নির্ভরশীল না। একই প্রকৃতির অন্যান্য পদ হচ্ছে ফুল, পাখি, কবি, ছবি, এগুলো কিন্তু মানুষের মতোই এক ধরনের পদ। তারপর হচ্ছে রাসেল কি? সরল পদ, গঠনের দিক দিয়ে সরল পদ, একার্থক, এটার একটা মাত্র অর্থ রয়েছে, মানে রাসেল বলতে শুধুমাত্র আমি ওই ছেলেটাকেই বোঝাচ্ছি। তো এটা অর্থের দিক দিয়ে একার্থক এবং নিরপেক্ষ। নিরপেক্ষ কেন? কারণ এটা হচ্ছে অন্য কোনো পদের দরকার নাই এটার পদ হওয়ার জন্য, ইত্যাদি। এবং একই প্রকৃতির অন্যান্য কি? প্লেটো, এরিস্টটল, নাম সূচক যেগুলো আর কি। বাংলাদেশের জাতীয় কবি, এটা যৌগিক, কারণ কি এখানে একাধিক শব্দ রয়েছে। বিশিষ্ট কেন? কারণ এটা বিশিষ্টভাবে এটার বিশিষ্ট একটা অর্থ রয়েছে বা তাৎপর্য রয়েছে। এটা বাংলাদেশের জাতীয় কবি বলতে কাজী নজরুল ইসলামকে বোঝানো হচ্ছে। সদর্থক, কারণ এটার একটা গুণ রয়েছে, অর্থ রয়েছে আলাদা, যার কারণে এটাকে সদর্থক বলা হচ্ছে। অসমষ্টিবাচক, এটা কিন্তু কোনো সমষ্টিবাচক শব্দ না, এটা অসমষ্টিবাচক, যেহেতু একজনকে বোঝানো হয়েছে। নিরপেক্ষ কারণ এটা কারো উপর নির্ভরশীল না। বস্তুবাচক, কারণ এটা একজন মানুষকে বোঝানো হয়েছে, ব্যক্তিকে বোঝানো হয়েছে। এবং সদর্থক, অর্থের দিক থেকে এটা সদর্থক, এটা আগেও বলা হয়েছে সদর্থক। একই প্রকৃতির অন্যান্য পদ, প্রাচীন গ্রিসের আয়োনীয় দ্বীপের মাইলোটাস নগরী, এটাও কিন্তু এরকম একটা পদ। দর্শনের জনক, তারপর শেরেবাংলা একে ফজলুল হক, এই প্রত্যেকটাই কিন্তু একই ধরনের উদাহরণ বোঝানো হচ্ছে। আচ্ছা, এখন দেখব বাক্য এবং যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য এবং মিলের দিকগুলো, যে বাক্য এবং যুক্তিবাক্য আসলে কতটুকু, এই দুইটার মধ্যে সম্পর্কটা আসলে কি। যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ করা যায় তাকে বাক্য বলে। আমরা সাধারণত জানি বাক্য কাকে বলে, যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা স্পষ্টভাবে মনের ভাব প্রকাশ হয়, অর্থাৎ বক্তা যা বলতে চায় তা পূর্ণরূপে প্রকাশ করার জন্য যেই সকল শব্দ বা শব্দ সমষ্টিকে ব্যবহার করা হয় তাকে ব্যাকরণের দৃষ্টিতে বাক্য বলা হয়। যেমন আমি ভালো আছি, তুমি সুখী হও, দৃশ্যটি খুব সুন্দর, ইত্যাদি। কিন্তু ব্যাকরণের বাক্য যুক্তিবাক্য এক নয়। ব্যাকরণের যে বাক্য এবং যুক্তিবাক্য আমরা যেটা জানি যে যুক্তিবিদ্যায় যে বাক্য ব্যবহার হয় সে দুটা কিন্তু এক নয়। যুক্তিবাক্য কি? যুক্তিবাক্য হলো দুইটি পদের মধ্যে স্বীকৃত বা অস্বীকৃতি জ্ঞাপক কোনো সম্পর্কে লিখিত বা মৌখিক বিবৃতি। যদি লিখিত হয় সেটা হবে যুক্তি, এবং যদি মৌখিক হয় তখন সেটা হবে অবধারণ। তো এটা হয় স্বীকৃতি জ্ঞাপক হতে পারে বা অস্বীকৃতি জ্ঞাপক। অর্থাৎ যখন দুটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি, এখানে কিন্তু স্বীকৃতি কোনো একটা সত্যের স্বীকৃতি বা সেটার অস্বীকৃতিকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, কোনো সম্পর্ক লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয়, তখন তাকে আমরা যুক্তিবাক্য বলতে পারবো। যে কোনো যুক্তিবাক্যে দুইটা পদ থাকে এবং পদ দুটি একটি সংযোজক দিয়ে যুক্ত থাকে। দুইটা যুক্তিবাক্যে কি থাকে? দুই ধরনের পদ থাকে এবং পদ দুইটা একটা সংযোজক দিয়ে যুক্ত থাকে। যেমন মানুষ হয় মরণশীল, এই যে হয় দ্বারা যুক্ত, এটা হচ্ছে সংযোজক।
এবং এই সংযোজকটা সাধারণত সাধারণ বাক্যে থাকে না। আমরা কিন্তু বলি না যে আমি হই একজন ছাত্র, এভাবে কিন্তু নর্মালি আমরা কথা বলি না, কিন্তু আমরা এভাবে কোথায় বলি, যুক্তি বাক্য এভাবে প্রকাশ করা হয়। তারপর সক্রেটিস হয় দার্শনিক, কিছু মানুষ নয় অসৎ, যে হয় এবং নয়, হয় তারা স্বীকৃতি জ্ঞাপক এবং নয় হচ্ছে অস্বীকৃতি জ্ঞাপক, এই সংযোজকের ব্যবহার করা হয় যুক্তি বাক্যে। তাই আমরা দেখতে পাই মনের ভাব প্রকাশক শব্দ বা শব্দ সমষ্টি হলো ব্যাকরণের বাক্য, যেটা হচ্ছে সাধারণত মনের ভাব প্রকাশ করে, আর কিছুই না। মনের ভাবের প্রকাশক শব্দ এবং শব্দ সমষ্টি, এখানে এত ঝামেলা আসলে নাই বাক্যের ক্ষেত্রে। আর দুটি পদের মধ্যে শুধু স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক কোনো সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি হচ্ছে যুক্তি বাক্য। বাক্য এবং যুক্তি বাক্যের প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করলে আমরা এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো দেখব। প্রথমত যদি সাদৃশ্যের দিকটা দেখি, এখানে আসলে সাদৃশ্য কি কি রয়েছে। বাক্য ও যুক্তি বাক্য উভয়ই শব্দ দ্বারা গঠিত। উভয় কি দ্বারা গঠিত? শব্দ দ্বারা গঠিত। এটা হচ্ছে মিলের জায়গা। যুক্তি বাক্যেও আমরা যে পদগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু শব্দ দ্বারাই গঠিত। সাধারণ বাক্য হলো অর্থপূর্ণ শব্দ বা শব্দের সমষ্টি, আর যুক্তি বাক্য হচ্ছে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় আকারে গঠিত হলেও সেগুলো প্রত্যেকটি এক একটি শব্দ, প্রত্যেকটি হচ্ছে এক একটা শব্দ। এই উদ্দেশ্য বর্গ, সংযোজক বর্গ, বিধেয় বর্গ এগুলো কিন্তু যতই পদ হোক না কেন এগুলো কিন্তু মূলত শব্দই এক ধরনের। তো নর্মাল বাক্যও তো শব্দ দ্বারাই গঠিত হয়, এবং এই দিক থেকে দুইটাই হচ্ছে মিল রয়েছে। বাক্য ও যুক্তি বাক্য উভয়ই মনের ভাব প্রকাশ করে। এদের প্রধান কি? এরা হচ্ছে মনের ভাব প্রকাশ করে। বাক্য বক্তার মনের ভাব প্রকাশ করার জন্য ব্যবহৃত হয়, আর যুক্তি বাক্য দুটি পদের মধ্যে বিদ্যমান সম্পর্ক প্রকাশ করার জন্য, অর্থাৎ দুইটাই কিছু না কিছু প্রকাশ করছে। তো একটা মনের ভাব প্রকাশ করে এবং আরেকটা হচ্ছে এই যে উদ্দেশ্য এবং বিধেয়ের মধ্যে সম্পর্কটা প্রকাশ করছে। বাক্য যুক্তি বাক্য উভয়ই কি হয়? অর্থপূর্ণ। এগুলো কিন্তু মানে অর্থহীন কোনো শব্দ না। বাক্য তখনই হয় যখন হচ্ছে সেটা অর্থপূর্ণ হয়। কেবল কতগুলো শব্দ একত্রিত হলেই বাক্য হয় না। যখন কতগুলো শব্দ মিলে একটি পূর্ণ অর্থ প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। আর যুক্তির নিয়ম অনুযায়ী অর্থপূর্ণ না হলে কোনো বাক্যই যুক্তি বাক্য হতে পারে না। তাই বাক্য ও যুক্তি বাক্য উভয়ই অর্থপূর্ণ হতে হয়। বাক্য ও যুক্তি বাক্য উভয়ই ভাষায় প্রকাশিত। এটা হচ্ছে তাদের মিল, যে দুইটাই হচ্ছে ভাষায় প্রকাশ করতে হয়। ভাষায় যদি প্রকাশ না করা হয় সেটাকে যুক্তি বাক্য আমরা বলতে পারবো না, আর ভাষায় প্রকাশ না করলে সেটাকে আমরা বাক্যও বলতে পারবো না। মনে মনে তুমি অনেক কিছুই চিন্তা করতে পারো, কিন্তু যতক্ষণ না তুমি সেটা মুখে প্রকাশ করছো বা লিখে প্রকাশ করছো ততক্ষণ পর্যন্ত সেটা না হবে বাক্য, না হবে যুক্তি বাক্য। কতগুলো শব্দ যখন ভাষার মাধ্যমে প্রকাশিত হয়, পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন সেটি বাক্য হয়। আর যুক্তি বাক্য উদ্দেশ্য, সংযোজক, বিধেয় আকারে ভাষার মাধ্যমে প্রকাশিত হয়। তো এই দুইটাই কিন্তু ভাষাকে মাধ্যম হিসেবে গ্রহণ করে প্রকাশ করছে। এখন আমরা দেখব অমিলের জায়গা, বৈসাদৃশ্য কি কি রয়েছে। বাক্য এক শব্দ বিশিষ্ট হতে পারে, আবার একাধিক শব্দ বিশিষ্টও হতে পারে। বাক্যের এরকম কোনো বাধা ধরার নিয়ম নাই যে দুইটা না তিনটা শব্দ হতে হবে, এরকম কিছু বলা নাই। একটা শব্দ দিয়েও কখনো বাক্য হতে পারে, যেমন চলো বা আসুন বা হ্যাঁ, না, এগুলো কিন্তু এক একটা শব্দ দিয়ে গঠিত একটা বাক্য। তো এরকম হতেই পারে। তো বাক্য কি হতে পারে? এক শব্দ বিশিষ্ট, আবার একাধিকও হতে পারে, কেননা একটি মাত্র শব্দ যখন কোনো অর্থ প্রকাশ করে তখন সেটিও বাক্য হিসেবে ব্যবহৃত হয়। যেমন আগুন, তাড়াতাড়ি। এই যে আগুন আর তাড়াতাড়ি দুইটা কিন্তু একটা করে শব্দ, কিন্তু একটা করে শব্দ দিয়ে একটা হচ্ছে বাক্য তৈরি হয়েছে। কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে কিন্তু একটা শব্দ দিয়ে একটা বাক্য গঠন হয় না। এরকম এক শব্দেও বাক্য হয়, কেননা এইভাবে মনের ভাব পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব। কিন্তু যুক্তি বাক্য এক শব্দে হয় না। এজন্য অন্তত কয়টা শব্দ দরকার হয়? খেয়াল করবে, তিনটা শব্দ দরকার হয় যুক্তি বাক্যে। উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়, এই তিনটা শব্দ মাস্ট থাকতে হয়। তো এটাই হচ্ছে বৈসাদৃশ্যের জায়গা, অমিলের জায়গা। তো এই সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো কিন্তু খুব ভালো মতো বুঝতে হবে পরীক্ষায় লেখার জন্য। কতিপয় শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা মনের ভাব প্রকাশ পেলেই তাকে বাক্য বলা চলে, কিন্তু যুক্তিবাক্য দুইটি পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি প্রকাশ পেতে হয়। অর্থাৎ এই যে স্বীকৃতি এবং অস্বীকৃতির বিষয়টা, কোনো কিছুকে স্বীকৃতি দেওয়া বা অস্বীকৃতি দেওয়া, এটা যুক্তিবাক্যের মাস্ট একটা বিষয়, যেটা কিনা বাক্যের নাও ইম্পর্টেন্ট হতে পারে। মানে ওটা থাকতেই হবে এমন কোনো বিষয় নাই। বাক্যে সবসময় কোনো কিছু স্বীকৃতি দিতে হবে বা অস্বীকৃতি দিতে হবে, বিষয়টা এরকম না। ওখানে নাও থাকতে পারে, কিন্তু যুক্তিবাক্যে অবশ্যই অবশ্যই থাকতে হয়। অর্থাৎ উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপক কোনো সম্পর্কই হচ্ছে যুক্তিবাক্য। বাক্যের দুটি অংশই যথেষ্ট, একটা হচ্ছে কি উদ্দেশ্য এবং বিধেয়, অর্থাৎ এখানে উদ্দেশ্য বিধেয় সংযোজক লাগে না, কিন্তু
যুক্তিবাক্যে কিন্তু সংযোজক লাগে, এই যে হয় এবং নয়, হয় দ্বারা স্বীকৃতি জ্ঞাপক এবং নয় দ্বারা অস্বীকৃতি জ্ঞাপক, এইটা কিন্তু খুব জরুরি। তাই এটা হচ্ছে অমিলের দিক। তো বাক্যের মধ্যে সংযোজক অনেক সময় উহ্য থাকে, যেমন আমি একজন ছাত্র, আই এম আ স্টুডেন্ট। ইংলিশে হয়তো এম ব্যবহার হচ্ছে, কিন্তু বাংলায় কিন্তু যে আমি হই একজন ছাত্র, হই কিন্তু আমরা এটা খুবই উইয়ার্ড শোনায়, তাই না? যেমন আমার একটি কলম আছে, বা ধরো হচ্ছে আমি একজন ভালো ছাত্র। এখন এটাও যদি তুমি বলতে চাও আমি হই একজন ভালো ছাত্র, এই যে হই, হইটা হচ্ছে এখানে সংযোজক। তো আমরা কিন্তু সাধারণ কথায় বাক্যে কিন্তু হয় নয় এই শব্দগুলো ব্যবহার করি না সংযোজক হিসেবে, কিন্তু মানে উজ্জ থাকে না তা না, কিন্তু সেটা মানে বোঝানো হয়, কিন্তু আমরা বলি না আর কি। কিন্তু তোমার যুক্তি বাক্যে হয় এবং নয় দ্বারা সংযোজক থাকতেই হয়, বিধেয়ের সাথে মিশতে হয়, কিন্তু যুক্তি বাক্যে সংযোজককে স্পষ্টভাবে প্রকাশ করতে হয়। যেমন আকাশ নীল, এভাবে বাক্য প্রকাশিত হতে পারে আকাশ নীল, কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে আমার বলতে হবে আকাশ হয় নীল বা আকাশ নয় হলুদ। ঠিক আছে? বাক্যে গুণ ও পরিমাণ অনেক ক্ষেত্রে সুস্পষ্টভাবে প্রকাশ হয় না। বাক্য দ্বারা আমরা কোনো শব্দের গুণ বা পরিমাণটা আসলে সেভাবে বুঝাতে পারি না, কিন্তু যুক্তিবাক্যে ব্যক্তর্থ এবং জাত্যর্থের মাধ্যমে আমরা কোনো পদের গুণ এবং পরিমাণ দুটাকেই সমানভাবে প্রাধান্য দেওয়া হয়। যেমন মানুষ মরণশীল, এটা হচ্ছে সাধারণ বাক্য, কিন্তু যৌক্তিক রূপ হবে কি সকল মানুষ হয় মরণশীল, মানে এখানে পৃথিবীর সব মানুষ, আদি এবং অন্তের যত মানুষ ছিল সবাইকে বোঝানো হচ্ছে। মানুষ পূর্ণ নয়, এই বাক্যকে যুক্তিবাক্য আকারে প্রকাশ করলে হবে কোনো মানুষ পূর্ণ নয়। কোনো মানুষ দ্বারা মানে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা মানুষ মানে কেউই নয়, এভাবে বোঝানো হচ্ছে, মানে পৃথিবীর যত মানুষ আছে কেউই পূর্ণ নয়, এভাবে বোঝানো হচ্ছে। বাক্য ব্যবহৃত শব্দগুলোর ক্ষেত্রে উদ্দেশ্য বিধেয় সুনির্দিষ্ট স্থানে নাও বসতে পারে, কারণ এলোমেলো থাকতে পারে। আমরা নর্মালি যখন বাক্য সাজাই তখন সেখানে উদ্দেশ্যর জায়গায় উদ্দেশ্য নাও থাকতে পারে, মানে ঘুরে যেতে পারে কথাটা, অনেক সময় ঘুরে যায়। যেমন আমি যদি বলি তোমার নাম কি, এটাকে আমি ঘুরে বলতে পারি কি নাম তোমার, বা বলতে পারি নাম কি তোমার, বা আমি শুধু বলতে পারি কি নাম, এটাও বলতে পারি, তাই না? বা ধরো আমার নাম রাফিয়া, এখন আমি যদি বলি রাফিয়া আমার নাম, ঘুরিয়ে বলতে পারি। বা ধরো বলতে পারি আমি রাফিয়া, রাফিয়া হলাম আমি, এভাবে বলতে পারি। কিন্তু যুক্তিবাক্যে এসব মানে না, যুক্তিবাক্যে হচ্ছে তোমার উদ্দেশ্য এবং বিধেয় প্রপারলি বসতে হয়। যেমন সুন্দর দৃশ্য, নীল আকাশ, এটা হচ্ছে নর্মাল বাক্য, এভাবে বাক্য প্রকাশিত হতে পারে। দৃশ্য কিন্তু এখানে উদ্দেশ্য, দেখো উদ্দেশ্য কিন্তু পরে বসেছে, এরকম উল্টা মানে কথা বলার সৌন্দর্যের জন্য অনেক সময় আমরা ঘুরিয়ে বলি কথা। কিন্তু যুক্তিবাক্য হতে হলে রূপ হবে কি দৃশ্যটি হয় সুন্দর, দৃশ্যকে সামনে আনতে হবে, উদ্দেশ্য বানাতে হবে, সংযোজক বসাতে হবে, তারপর বিধেয় লিখতে হবে। আবার আকাশ হয় নীল, এরকম ব্যাকরণের বাক্য সংযোজক যদি থাকে যে কোনো কালের অতীত বর্তমান ভবিষ্যৎ হতে পারে। যেমন হচ্ছে আমরা যদি অতীতের বলি তখন সাধারণত হতো, খেত, যেত এভাবে ব্যবহার করি, এবং বর্তমান হলে হয়, যাই, খাই এরকম, এবং ভবিষ্যতে হলে কি হব, খাবো, যাব, তাই না? আমি আগামীকাল স্কুলে যাব, আমি গতকাল স্কুলে গিয়েছি, বা আমি আগে স্কুলে যেতাম, আমি গত বছর স্কুলে যেতাম, এখন বর্তমানে আমি কলেজে যাই। তো এভাবে আমরা বিভিন্ন কাল বা যে টেন্স অনুযায়ী বিভিন্ন রকম ভার্বগুলো ফর্ম চেঞ্জ হয়ে যায়, তাই না? কিন্তু যুক্তিবাক্যে কি হয়, যুক্তিবাক্যে এগুলো চেঞ্জ হয় না, যুক্তিবাক্যে সবসময় হয় এবং নয়ই থাকে। যুক্তিবাক্যের সংযোজক কেবলমাত্র হওয়া ক্রিয়ার বর্তমান কাল রূপ হয়, অর্থাৎ হয় এবং এটার অস্বীকৃতি জ্ঞাপক হচ্ছে নয়, হয় এবং নয়। অর্থাৎ যুক্তিবাক্য দ্বারা যেই কথাটা বোঝায় সেটা অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটা কালের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য, যার কারণে এখানে যে সংযোজকটা বসে সেটা হয় বসে। যেমন মৌলানা ভাসানী রাজনীতিবিদ ছিলেন, এই যে ছিলেন এটা কিন্তু অতীত, মানে আগে ছিলেন। বাংলাদেশ একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এটা ভবিষ্যতে হবে। এই ধরনের অতীত ও ভবিষ্যৎ নির্দেশক বাক্য যুক্তিবাক্য আকারে প্রকাশিত হতে হলে সংযোজককে বর্তমান কালে রেখে তার যৌক্তিক রূপ দেওয়া হয়। কিন্তু এটাকে যদি আমি যুক্তিবাক্য আকারে লিখি তাহলে কি হবে, মৌলানা ভাসানী হন এমন ব্যক্তি যিনি রাজনীতিবিদ ছিলেন। এই যে হন মানে আমার এখানে হনটা আনতে হবে, এরপরে বিধেয়ে গিয়ে আমি ছিলেন দিতে পারি, ওটা সমস্যা নাই, কিন্তু আমার মূল যে সংযোজক, মূল যে ভার্ব সেটা আমার হন আনতে হবে বা হয় এটা আনতে হবে। বাংলাদেশ হয় এমন দেশ যা একদিন, মানে বাংলাদেশ আগে আমি বোঝাচ্ছি যে এমন একটা দেশ,
তারপরে আমি বাকি সব লিখবো, যা একদিন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। এই দুইটা কথাই কিন্তু সেম ভাবে আমি এই দুটা হচ্ছে নর্মাল বাক্য আর এই দুটা হচ্ছে যুক্তি বাক্য। তো যুক্তি বাক্যের রূপ দিলেই এরকম হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে সকল যুক্তি বাক্যই বাক্য, মানে আমি সকল যুক্তি বাক্যকেই বাক্য বলতে পারি, কারণ এগুলো তো এক ধরনের বাক্য, তাই না? কিন্তু সব ধরনের বাক্য কিন্তু যুক্তি বাক্য নয়, কারণ যুক্তি বাক্যের কিছু নির্দিষ্ট শর্ত রয়েছে। আমরা যেটা দেখলাম যে সংযোজক থাকতে হয়, উদ্দেশ্য বিধেয় প্রপার্লি বসতে হয়, এটার কোনো কাল থাকে না, মানে এটা একটা মাত্র হয় হয় দ্বারাই প্রকাশ করা হয়। তো এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু সব বাক্যে থাকে না, যার কারণে সব ধরনের যুক্তি বাক্য বাক্য হলেও সব ধরনের বাক্য কিন্তু যুক্তি বাক্য নয়। জিনিসটা বোঝো, সকল যুক্তিবাক্যই যুক্তিবাক্য নয়, কিন্তু সকল যুক্তিবাক্যই বাক্য। যে কোনো ধরনের যুক্তিবাক্যকে আমরা বাক্য বলতে পারবো, কিন্তু সব ধরনের বাক্যকে আমি যুক্তিবাক্য বলতে পারবো না। কেবলমাত্র বিবৃতিমূলক বাক্যকেই যুক্তিবাক্য বলা হয়। এটা শুধুমাত্র বিবৃতিমূলক, বিবৃতিমূলক মানে তো আমরা বুঝি শুধুমাত্র উদ্দেশ্য বিধেয় থাকে এবং এটা দ্বারা একটা জেনারেল একটা স্টেটমেন্ট বোঝানো হয়। এখানে কোনো আদেশ, নিষেধ, উপদেশ, ইমোশন কোনো কিছুই আসলে থাকে না, শুধুমাত্র একটা স্টেটমেন্ট। যেমন আমি ভাত খাই, এই টাইপের যে বিবৃতিমূলক যে বাক্যগুলো রয়েছে এই টাইপের হয় যুক্তিবাক্য সবসময়। আদেশ, উপদেশ, অনুরোধ, প্রশ্ন, ইচ্ছামূলক, বিস্ময় প্রকাশক ইত্যাদি সব ধরনের বাক্যই ব্যাকরণের বাক্য, এগুলো নর্মাল আমরা যে বাক্য ব্যবহার করি সেটার অন্তর্গত। কিন্তু যুক্তিবাক্য শুধুমাত্র বিবৃতিমূলক। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা যে যুক্তিবাক্যের যে রূপটা সেটা একটা বিবৃতিমূলক বাক্যের রূপ, এবং বাকি সব যে ধরন রয়েছে সেটা সাধারণ ব্যাকরণের বাক্যের মধ্যে থাকে। কিন্তু একমাত্র বিবৃতিমূলক বাক্যই যুক্তিবাক্য হিসেবে চিহ্নিত হতে পারে, এটাও একটা পার্থক্য। যেমন তুমি সুখে থাকো চিরদিন, বা কি সুন্দর দৃশ্য, যুক্তিবিদ্যা কি কঠিন, আমাকে একটু দেখতে দাও। দেখো প্রত্যেকটার মধ্যে কিন্তু এক একটা, যেমন তুমি সুখে থাকো চিরদিন, এখানে হচ্ছে আশীর্বাদ করা হচ্ছে বা কামনা করা হচ্ছে। কি সুন্দর দৃশ্য, এখানে কিন্তু মানে বিস্ময় প্রকাশ পেয়েছে। যুক্তিবিদ্যা কি কঠিন, এখানে কিন্তু আফসোস করা হয়েছে। তারপর দেখো আমাকে একটু দেখতে দাও, মানে এটা হচ্ছে অনুরোধ করা হচ্ছে। তো প্রত্যেকটা বাক্যের মধ্যে কিন্তু এক একটা আবেগ প্রকাশ পেয়েছে, তাই না? এ ধরনের বাক্য এগুলোকে আমরা যুক্তি বাক্য বলতে পারবো না, এগুলোকে শুধু বাক্য বলতে হবে। কিন্তু ফুল হয় সুন্দর, দেখো ফুল হয় আছে এখানে মাঝখানে সংযোজক, এবং সুন্দর। চাঁদ হয় রূপালী, বিদ্যা হয় অমূল্য রতন, এগুলো হচ্ছে যুক্তি বাক্য আমরা বলতে পারবো। এগুলো আবার বাক্যও হয়, এগুলোকে আমরা বাক্যও বলবো, যুক্তি বাক্যও বলবো। কিন্তু এই যে এই জিনিসগুলা, এগুলোকে আমরা বাক্য বলতে পারি, কিন্তু এগুলোকে আমরা যুক্তি বাক্য বলতে পারি না। আশা করছি তোমাদের এটা পরিষ্কার হয়েছে। অর্থপূর্ণ হলো কিনা বা মনের ভাব ভালো করে প্রকাশিত হলো কিনা সেই বিষয়টি বাক্যের ক্ষেত্রে বিবেচ্য। বাক্যের প্রধান উদ্দেশ্য কি, যে কোনো যেটা মনের ভাব প্রপারলি প্রকাশ করতে পারলো কিনা, এবং সেটা হচ্ছে কি মনের ভাব প্রপারলি প্রকাশ করতে পারলো কিনা এবং অর্থপূর্ণ হলো কিনা, এইটা হচ্ছে বাক্যের প্রধান উদ্দেশ্য। কিন্তু যুক্তি বাক্যের ক্ষেত্রে প্রধান বিবেচ্য বিষয় কি, সত্যমান, অর্থাৎ এটা কোনো যুক্তির সত্যতাকে সঠিকভাবে প্রমাণ করতে পারছে কিনা। মানে ধরো আমি বলছি যে ফুল হয় সুন্দর, এটা কি, এটা দ্বারা কি আমি মানে ফুলের যে সৌন্দর্য সেটাকে আমি এক ধরনের স্বীকৃতি দিচ্ছি, তাই না? এটা দ্বারা এক ধরনের স্বীকৃতি দেওয়া বোঝায়, এটা যুক্তি বাক্যের উদ্দেশ্য। কিন্তু আমি এখন বলতে পারি যে আহা ফুল কত সুন্দর, এটা কিন্তু সাধারণ একটা বাক্য, এবং এখানে আমার আবেগ প্রকাশ পেয়েছে, মনের ভাব প্রকাশ পেয়েছে। দুইটা দুই ধরনের। কোনো বাক্য সত্য বা মিথ্যা হওয়ার যোগ্য কিনা সেটাই যুক্তি বাক্যের ক্ষেত্রে মূল আলোচ্য বিষয়। শুধুমাত্র কোনো একটা জিনিস সত্য নাকি সত্য নয়, স্বীকৃত নাকি অস্বীকৃত, এই জিনিসটা যুক্তি বাক্যের প্রধান উদ্দেশ্য। এবং বাক্যের উদ্দেশ্য কি, মনের ভাব প্রকাশ করা, সেখানে এত কিছু আসলে দেখা হয় না। বাক্যের অর্থ প্রসঙ্গ বা প্রেক্ষাপট অনুসারে বিভিন্ন রকম হতে পারে। আমরা কোনো একটা কনটেক্সটের উপর নির্ভর করে আমাদের বাক্য বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যুক্তিতে ব্যবহার উপযোগী কোনো যুক্তিবাক্যের অর্থ তাৎপর্য সর্বদা একই রকম থাকে। যুক্তিবাক্যের ধরন সব ধরনের কনটেক্সটে, সব ধরনের প্রেক্ষাপটের ক্ষেত্রে, সব ধরনের প্রসঙ্গে একই রকম থাকে, কিন্তু বাক্যের ধরন যেটা, সেটা কিন্তু প্রসঙ্গ অনুযায়ী পরিবর্তন হয়। যেমন হচ্ছে যদি কোনো দুঃখের ঘটনা ঘটে সেখানে আমরা এক ধরনের বাক্য ব্যবহার করি, আবার কোনো খুশির ঘটনা ঘটলে সেখানে আমরা আরেক ধরনের বাক্য ব্যবহার করি, তাই না? কিন্তু যুক্তিবাক্য তোমার দুঃখের ঘটনাকেও একইভাবে বিশ্লেষণ করবে একই ধরনের, এবং সুখের ঘটনাকেও একইভাবে বিশ্লেষণ করবে বা একই ধরনের স্বীকৃতি বা অস্বীকৃতি দেবে। অর্থাৎ এর অর্থ এবং তাৎপর্য অপরিবর্তিত থাকবে। দুঃখের ঘটনায় সে যেটা সত্যি সেটা সত্যিই বলবে, এবং যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবে, আবার সুখের সময়ও সে একই কথা বলবে। তো যুক্তিবাক্যের আসলে প্রধান উদ্দেশ্যটাই থাকে স্বীকৃতি জ্ঞাপক বা অস্বীকৃতি জ্ঞাপক হওয়া।
যেমন বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি আইনজীবী ছিলেন। এই বাক্যটি বর্তমান সময় সত্য হলেও কিছুদিন পূর্বে এটা সত্য ছিল না, কেননা তখন অন্য কেউ রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ বর্তমানের কথা বলা হচ্ছে, বর্তমান রাষ্ট্রপতি, কিছুদিন আগে তো অন্য রাষ্ট্রপতি ছিল, যার কারণে এটা হচ্ছে মানে শুধুমাত্র বর্তমান সময়ের কথা বলা হচ্ছে। কিন্তু যুক্তিবিদ্যায় যুক্তিবাক্যে যে বাক্যটা ব্যবহার করা হয় সেটা বর্তমানকেও বোঝায়, অতীতকেও বোঝায়, ভবিষ্যৎকেও বোঝায়। আবার ধরো এটা কিছুদিন পরে সত্য নাও থাকতে পারে, কারণ কয়েক বছর পরে হয়তো আবার রাষ্ট্রপতি পরিবর্তন হবে, তখন রাষ্ট্রপতি চেঞ্জ হওয়ার কারণে এটা তখনকার সময়ে ভবিষ্যতের ক্ষেত্রে আর কি প্রযোজ্য হবে না। কিন্তু যুক্তিবাক্যের ক্ষেত্রে যা সত্য হবে তা সর্বাবস্থায় সত্য, এবং যা মিথ্যা হবে তা সর্বাবস্থায় মিথ্যা হবে, সেটা অতীতে হোক, বর্তমানে হোক, ভবিষ্যতে হোক, মানে সেটার এক ধরনের সর্বগ্রহণযোগ্যতা থাকবে। বাক্য সর্বদা ভাষা কেন্দ্রিক হয়। বাক্য কি হয়? ভাষা কেন্দ্রিক হয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন ভাষায় বাক্য ভিন্ন ভিন্ন রকম হতে পারে। অর্থাৎ একটি নির্দিষ্ট ভাষায় বাক্য নির্দিষ্ট রকমের, মানে ভাষা ওয়াইজ কিন্তু বাক্য চেঞ্জ হয়ে যায়, তাই না? কিন্তু যুক্তিতে ব্যবহৃত বাক্য বা যুক্তিবাক্য কোনো নির্দিষ্ট ভাষা কেন্দ্রিক নয়, এটা সব ভাষাতেই একই রকম থাকে। তাই যুক্তিবাক্যকে নভাষিক বলা হয়ে থাকে। এটাকে নভাষিক কেন বলা হয়? কারণ এটা আসলে ভাষা ওয়াইজ চেঞ্জ হয় না। যেটা বললাম যে আই অ্যাম এ স্টুডেন্ট, ইংলিশে কিন্তু অ্যাম ব্যবহার করা হচ্ছে, কিন্তু বাংলায় কিন্তু বলা হয় না যে আমি হই ছাত্র, কিন্তু যুক্তিবাক্যে কিন্তু ঠিকই বলা হচ্ছে। সুতরাং যুক্তিবাক্যের যে ধরনটা সেটা সব ভাষায় একই রকম থেকে যাচ্ছে, এটার পরিবর্তন ঘটছে না। দেখো এখানে বলা হচ্ছে এখন বৃষ্টি হচ্ছে, এটা বাংলায়। ইংলিশে হচ্ছে ইট ইজ রেইনিং। তারপর অন্যান্য ভাষায় রয়েছে এস্তা এলেভিয়েন্দো, তারপর ইল প্লেউট অ্যান্ড এস রেগনেট। এই বাক্যগুলো সুস্পষ্টভাবে পৃথক পৃথক ধরনের, কেননা এগুলোর প্রথমটি হচ্ছে বাংলা, দ্বিতীয়টি ইংরেজি, তৃতীয় এটা হচ্ছে স্প্যানিশ, এটা হচ্ছে ফ্রেঞ্চ, এবং পঞ্চমটি হচ্ছে জার্মান। তো এখানে 5টি বাক্য মিলে একই অর্থ প্রকাশ করেছে, এবং সেই একই অর্থ নিয়েই যুক্তিবাক্য। অর্থাৎ এই 5টি বাক্যকে একটি মাত্র যুক্তিবাক্য হিসেবে গণ্য করা হয়। সবশেষে বলা যায় মানে পাঁচটা যুক্তিবাক্য হতে পারে আলাদা আলাদা, বাক্য হতে পারে আলাদা আলাদা, কিন্তু যুক্তিবাক্য মূলত এখানে একটাই হবে, যেটা সব ভাষাতেই একই রকম ভাবে মেনটেন করে করা হবে, যেখানে একটা সংযোজক থাকবে, একটা উদ্দেশ্য থাকবে, এবং একটা বিধেয়ক থাকবে। অর্থাৎ এই 5টি বাক্যকে আচ্ছা, তারপর সবশেষে বলা যায় কি, যুক্তিবাক্যকে ব্যাকরণের বাক্য বা ভাষায় ব্যবহৃত যে কোনো ধরনের বাক্যের সাথে এক করে দেখা সঙ্গত বা যৌক্তিক নয়, কারণ এটার আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, এবং এটাকে বাক্যের সাথে এক করে ফেললে এটার যে পিওরিটি সেটা নষ্ট হয়ে যাবে, এবং এটার যে নিয়ম শৃঙ্খলা সেটাও নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু প্রপার যুক্তি হবে না। গঠনগত অন্যান্য কিছু দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে, তবে বিভিন্ন দিক থেকে বিচার করলে এদের মধ্যে পারস্পরিক সম্পর্কও বিদ্যমান রয়েছে। এখন আসি অবধারণ এবং যুক্তিবাক্য। অবধারণটা কি এবং এর সাথে যুক্তিবাক্যের সম্পর্কটা কি? এতক্ষণ আমরা পড়লাম বাক্য এবং যুক্তিবাক্য, এখন আমরা দেখব অবধারণ ও যুক্তিবাক্য। অবধারণ একটা কি মানসিক বিষয়, এটা তোমরা অসংখ্যবার যুক্তিবিদ্যায় পাবে যে অবধারণ একটা মানসিক বিষয়। এটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যায় না। অবধারণ তখনই হয় মানে যখন তুমি কোনো কিছু প্রকাশ করে ফেলবা বা ভাষার মাধ্যমে, তখন সেটা যুক্তিবাক্য হয়ে যাবে, কিন্তু যতক্ষণ তুমি এটা মনের মধ্যে রাখবা ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা অবধারণ বলবো। দুইটি ধারণার মধ্যে স্বীকৃতি এবং অস্বীকৃতিমূলক মানসিক অবস্থাকে অবধারণ বলে। যেমন তুমি একটা জিনিস মনে রেখেছো, মানে মনে মনে এটা চিন্তা করেছো, যেটা এটাকে তুমি এক ধরনের স্বীকৃতি দিয়েছো, কিন্তু ভাষার মাধ্যমে প্রকাশ করো নাই। যতক্ষণ না ভাষার মাধ্যমে প্রকাশ করবা ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে বলবো অবধারণ। অর্থাৎ কোনো একটি ধারণা সম্পর্কে অন্য একটি ধারণা মনে মনে স্বীকার করা বা অস্বীকার করাই হচ্ছে অবধারণ। মানে জিনিসটা অনেকটা অনুমানের মতো, কিন্তু অনুমানের থেকেও অবধারণ আলাদা। আমরা যখন বলি আর্সেনিক হয় বিষাক্ত, তখন মনে মনে আর্সেনিক ধারণাটার ক্ষেত্রে বিষাক্ত ধারণাটি স্বীকার করি। এই যে মনে মনে স্বীকার করার বিষয়টা, এটাই হচ্ছে অবধারণ। আর যখন আমরা মুখে বলি বা লিখি যে আর্সেনিক হয় বিষাক্ত, তখন সেটা হচ্ছে যুক্তিবাক্য। আবার যখন বলি মানুষ নয় অমর, তখন মনে মনে মানুষ ধারণাটির ক্ষেত্রে অমরত্ব ধারণাটি অস্বীকার করি, এই যে নয়ের মাধ্যমে অস্বীকার করা হচ্ছে, তাই না? তো এভাবে মনে মনে দুইটি ধারণাকে সংযুক্ত করাই হচ্ছে অবধারণ, মানে মনে মনে এটাকে চিন্তা করে নেওয়া। যুক্তিবিদ টমাস কি বলেছেন যে অবধারণকে সংজ্ঞায়িত করা যায় মনের একটি ক্রিয়া হিসেবে। তিনি বলেছেন অবধারণ হচ্ছে একটা মনের একটা ক্রিয়া, যা দ্বারা মন দুই বা ততোধিক ধারণাকে সংযুক্ত করে অথবা কোনো একটা সম্পর্কের বন্ধনে আবদ্ধ করে।
যুক্তিবিদ পি.কে রায় কি বলেছেন যে একটি অবধারণ হচ্ছে দুটি ধারণার মধ্যে একটি সম্পর্কের মানসিক স্বীকৃতি। তিনি ওই মানসিক স্বীকৃতির কথাও বলেছেন যে দুইটা ধারণার মধ্যে সত্যতা রয়েছে নাকি অসত্যতা রয়েছে এই বিষয়টাকে মনে মনে স্বীকৃতি দিয়ে ফেলা, সেটাকেই বলা হচ্ছে অবধারণ। অবশ্য কেউ কেউ যুক্তিবাক্য অবধারণকে একই অর্থে ব্যবহার করেছেন, যেমন যুক্তিবিদ জোসেফ। এটা মনে রাখতে হবে কে বলেছেন সেটা। যুক্তিবিদ জোসেফ কিন্তু যুক্তিবাক্য এবং অবধারণকে আলাদাভাবে ব্যাখ্যা করে নাই, দুটাকে একই অর্থ ব্যবহার করা হয়েছে এবং তিনি অবধারণের যে সংজ্ঞা দিয়েছেন তা মূলত যুক্তিবাক্যেরই সংজ্ঞা। তার মতে এই ধরনের পার্থক্য মূলত ভাষাগত ব্যাপার। তার মতে মনে হয়েছে যে যতক্ষণ না ভাষায় প্রকাশ করা হচ্ছে ততক্ষণ এটা হচ্ছে অবধারণ, সুতরাং এই দুইটা হচ্ছে একই জিনিস। তো তিনি আর কি এটার মধ্যে কোনো পার্থক্য দেখান নাই। একে যুক্তিবাক্য বলা হোক আর অবধারণী বলা হোক, এই দুইটি দিয়ে যদি একই বিষয় বোঝানো হয় তাতে দোষের কিছু নেই। তবে কোহেন ও নেগেল, কারা? কোহেন এবং নেগেল অবধারণ ও যুক্তি বাক্যের মধ্যে এক ধরনের পার্থক্য করাকে জরুরি বলে মনে করেছেন। তারা চিন্তা করেছেন যে যতক্ষণ না যেহেতু ভাষায় প্রকাশ করা হচ্ছে ততক্ষণ এটা অবধারণ, সুতরাং আমরা সবকিছুকে আসলে অবধারণ বলতে পারি না, আবার সব ধরনের যুক্তিকে আমরা আসলে যুক্তিবাক্য বলতে পারি না। যেভাবে আমরা বাক্য যুক্তিবাক্যকে আলাদা করি সেইভাবে আমাদের অবধারণ ও যুক্তিবাক্যকে আলাদা করা দরকার। এখন আমরা দেখব অবধারণ এবং যুক্তিবাক্যের মধ্যে মূল পার্থক্যগুলো কোন জায়গায়। অধিকাংশ যুক্তিবিদ অবধারণ ও যুক্তিবাক্যকে আলাদা করে দেখিয়েছেন। তার ভিত্তিতে অবধারণ ও যুক্তিবাক্যের মধ্যকার পার্থক্যগুলোকে এখানে উল্লেখ করা হয়েছে। প্রথমত বলা হয়েছে কি, দুইটি ধারণার মধ্যকার কোনো সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতি অথবা সংযোজকমূলক মানসিক অবস্থা হলো অবধারণ, এক ধরনের স্বীকৃতি দেওয়া বা অস্বীকৃতি দেওয়া। পক্ষান্তরে দুইটি পদের মধ্যে সম্পর্ক জ্ঞাপক ভাষায় প্রকাশ রূপ হলো যুক্তিবাক্য। তো এখানে ভাষায় প্রকাশিত হওয়া এটা একটা গুরুত্বপূর্ণ দিক এবং এখানে মানসিক অবস্থাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। দুই কি, অবধারণ গঠিত হয় দুটি ধারণার সমন্বয়ে। অবধারণ কি দিয়ে গঠিত হয়? দুটি ধারণার সমন্বয়ে, যেটা আমরা মনে মনে চিন্তা করি। আর অন্যদিকে যুক্তিবাক্যের মূল উপাদান কি? পদ, এবং এখানে পদ কি? উদ্দেশ্য এবং বিধেয়, যেটা আমরা মনে মনে দুইটা ধারণা হিসেবে চিন্তা করি। দুইটি পদের স্বীকৃতি এবং অস্বীকৃতিমূলক বিবৃতি হচ্ছে যুক্তিবাক্য। তিন কি, অবধারণ যুক্তির অংশ হতে পারে না। অবধারণকে যুক্তির অংশ বলা যায় না, কারণ এটা যেহেতু মানসিক অবস্থা, যুক্তি কিন্তু অবশ্যই এটা কংক্রিট হইতে হয় বা এটার একটা প্রপার প্রমাণ থাকতে হয়। তো আমরা মনে মনে কি চিন্তা করলাম সেটা তো যুক্তির পার্ট হতে পারবে না। তার অবস্থান মনে, সেটি অনুমানের বিষয় হতে পারে, কিন্তু যুক্তিবাক্য যুক্তির অংশ হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ অবধারণ যুক্তির অংশ নয় এবং যুক্তিবাক্য যুক্তির অংশ। এই দুইটা খুব গুরুত্বপূর্ণ কথা। চার কি, বলা হয়েছে প্রতিটি যুক্তিবাক্যের অন্তরালে অবধারণ থাকে, কারণ মনে মনে চিন্তা না করলে তো সেটা আমরা প্রকাশ করতে পারবো না, তাই না? তো প্রত্যেকটা যুক্তিবাক্যের পেছনেই এক ধরনের অবধারণ থাকে, কিন্তু প্রতিটি অবধারণই যুক্তিবাক্য আকারে প্রকাশিত হবে এমন নয়, কারণ আমরা সব ধরনের মানসিক চিন্তা তো প্রকাশ করি না। তাই মনে মনে যেটা থাকলো সেটা প্রকাশ না হলে তো সেটাকে আমরা যুক্তিবাক্য বলতেও পারবো না। পাঁচ কি, যুক্তিবাক্যের সুনির্দিষ্ট আকার রয়েছে। যুক্তিবাক্যের কি রয়েছে? সুনির্দিষ্ট আকার আছে, কিন্তু অবধারণের আকার থাকা সম্ভব নয়। যেহেতু যুক্তিবাক্যকে আমরা প্রকাশ করতে পারি, ভাষায় লিখতে পারি, এটার এক ধরনের আকার রয়েছে, কিন্তু অবধারণ মনে মনে হওয়ায় এটার কোনো প্রপার আকার থাকা সম্ভব নয়। ছয় কি, অবধারণ একটি মানসিক বিষয় বলে এর কোনো অংশ নির্দিষ্ট করা যায় না। যেহেতু এটা মানসিক বিষয়, তাই এটার কোনো পার্ট, মানে শুরু কোনটা শেষ কোনটা, উদ্দেশ্য আছে কি নাই, বিধেয় আছে কি নাই, এই জিনিসগুলো কিন্তু বোঝা যায় না, যেহেতু এটা মনের বিষয়। কিন্তু যুক্তিবাক্য কি দ্বারা গঠিত হয়? উদ্দেশ্য, বিধেয় এবং সংযোজক, এই তিনটি ভাগে বিভক্ত করা যায়। সাত কি, অবধারণের সত্য মিথ্যা বৈজ্ঞানিকভাবে যাচাই করা সম্ভব নয়, কারণ অবধারণ মনে মনে ঘটে, তাই এটা সত্য নাকি মিথ্যা এটা কিন্তু আমি বুঝতে পারবো না, কেননা এটি একটি মানসিক ব্যাপার। কিন্তু যুক্তিবাক্যের সত্যতা যাচাই করা সম্ভব। যুক্তিবাক্য সত্য নাকি মিথ্যা এটা কিন্তু যাচাই করা যায়। ৮, অবধারণের পরিসর তুলনামূলকভাবে যুক্তিবাক্যের চেয়ে বেশি। অবধারণের পরিসর বেশি কারণ এটা মানসিকভাবে ঘটে, তাই এটা আরো বড় পরিসরে করা সম্ভব, যেহেতু আমরা মনে মনে এটা চিন্তা করে নিই। পক্ষান্তরে যুক্তিবাক্যের পরিসর অবধারণের তুলনায় সংকীর্ণ। ৯ কি, অবধারণ হলো চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক। অবধারণকে বলা হয় কি? চিন্তার ব্যক্তিগত বা আত্মগত দিক। এটা ব্যক্তি টু ব্যক্তি ভ্যারি করে। আমি যেভাবে চিন্তা করব, আমি যেভাবে দুইটা জিনিসের মধ্যে কানেক্ট করব, তুমি তো সেভাবে করবা না, স্বাভাবিক। কেউই মানে প্রত্যেকটা মানুষই একজন আরেকজনের চেয়ে আলাদা, তো সবার চিন্তা তো মিলবে না, তাই না? তো অবধারণ একটা হচ্ছে ব্যক্তিগত চিন্তার বিষয় বা আত্মগত দিক। তো
যুক্তিবাক্য কি? যুক্তিবাক্য হচ্ছে চিন্তার বাস্তব প্রকাশ, তাই তা বস্তুগত। এটা আবার বস্তুগত, এটা ব্যক্তিগত না, এটা বস্তুগত। বস্তুগত হওয়ায় এটা কিন্তু সবাই মেনে নেয়। যেমন মানুষ হয় মরণশীল, এটা সবার মানতেই হয়, তাই না? এখন আমি যদি মনে মনে চিন্তা করি যে না 10 জন মানুষ এই নির্দিষ্ট 10 জন মানুষ তারা মরবে না কখনো, এটা আমার নিজস্ব কথা, এটা তো আর সবার সাথে মিলবে না। 10 অবধারণ কোনো সুশৃঙ্খল বিষয় নাও হতে পারে। অবধারণের নিয়ম যে সবসময় একটা যুক্তি বাক্যের মতো নিয়ম মেনে চলবে, সেটা সবসময় নাও হতে পারে, কারণ যেহেতু এটা মানসিক অবস্থা, এটা আমরা নিজেদের মতো নিয়মে গড়ে তুলতে পারি। আমরা কোনো কিছুর মধ্যে যখন সম্পর্ক চিন্তা করি যুক্তির মাধ্যমে, তখন কিন্তু আমরা নিজেদের নিয়মে এটা তৈরি করি। আমরা হচ্ছে এত যুক্তিবিদ্যার এত নিয়ম জেনে তারপর এত কিছু অনুমান করি না, তাই না? তো এটা সবসময় সুশৃঙ্খল নিয়ম মেনে হবে সেটা হয় না। অবধারণের কোনো অপরিহার্য রূপ নেই, কিন্তু যুক্তি বাক্য একটি সুশৃঙ্খল বিষয়। যেহেতু এটা একটা সুশৃঙ্খল বিষয়, যুক্তি বাক্যগুলোও কিন্তু সুশৃঙ্খলভাবেই তৈরি হয়, সুশৃঙ্খল নিয়ম মেনেই তৈরি হয়, না হলে কিন্তু সেটাকে যুক্তি বলা যায় না। তাই যুক্তি বাক্যের সুনির্দিষ্ট রূপ রয়েছে। এই রূপ সবসময় উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয় এইভাবে প্রকাশিত হয়। কিন্তু আমরা মনে মনে যে অনুধাবনটা করি, সেটাই অবধারণটা করি, সেটা কিন্তু সবসময় এই সিকোয়েন্সে যায় না। আমরা খুব দ্রুত অনেক চিন্তা করি, আবার অনেক সময় নিয়ে অনেক দিন ধরে চিন্তা করি, এরকমও হয়। তো সবসময় কিন্তু এই সিকোয়েন্সে যায় না। কিন্তু তুমি লিখে বা মুখে প্রকাশ করে যখন জিনিসটা করবা, তখন সবসময় তোমার এই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, উদ্দেশ্য, সংযোজক এবং বিধেয়। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ক্লাস। আমরা আজকে পদের প্রকারভেদ সম্পর্কে জানলাম। পদ কত প্রকার হতে পারে, 7টা ভিত্তি থাকে এবং এই 7টা ভিত্তির মাধ্যমে কয়েক প্রকারের হতে পারে। সাধারণত 2 প্রকার হয়ে থাকে সবগুলোতেই। শুধুমাত্র ব্যক্তর্থের ক্ষেত্রে 6 প্রকার থাকে এবং আরেকটা হচ্ছে কি অর্থের ভিত্তিতে 4 প্রকার এবং 5 প্রকার হতে পারে, পক্ষান্তরে 5 প্রকার হয়। এবং তার পাশাপাশি আমরা বাক্য এবং যুক্তি বাক্যের পার্থক্য, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য জানলাম, এবং তার পাশাপাশি অবধারণ এবং যুক্তি বাক্যের মধ্যে পার্থক্য আমরা দেখলাম। এখন আমাদের যেটা কাজ হবে যে আমরা প্রথম ক্লাসটা যে করেছি, মানে এই চ্যাপ্টারের প্রথম ক্লাস, সেটার সাথে এটা একটু সিকোয়েন্সটা মিলিয়ে নেওয়া এবং ভালো মতো রিভিশন দেওয়া। খুব দ্রুতই আমরা তৃতীয় ক্লাসও করে ফেলবো। এই ক্লাসের এই চ্যাপ্টারের 3rd যে লেকচারটা রয়েছে সেটাও পড়ে ফেলবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।